আমার মতো বয়সে এসে টিন ডিবেটা নিয়ে না বাজায়, কারণ টিন ডিবের তো ভবিষ্যৎ থাকে না। আমাদের সোসাইটিতে না শ্রেণী বিভাগ আছে, এই সোসাইটিতে কিন্তু অনেকগুলো সেকশন আছে। এই মানুষগুলো তাদের বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় রেখে মুদি দোকানে বলে আসে বা চা দোকানে বলে আসে, বলে কাজে বেরিয়ে যায়, সারাদিন খেললো, তার স্কুলে যাওয়া না যাওয়া কারো যায় আসে, পড়া তো অনেক দূরের ব্যাপার। ও একটু একটু বড় যত বড় হতে যায় তাকে না ফরমাইশির কাজে লাগানো হয়, এইটা এনে দে তো, এটা এনে দে তো। এই যে করোনা গেল না, এই করোনার সময়তেও কিন্তু এই বেওয়ারিশলার সব ধাপায় পড়েছে। এই ধাপা ট্যাংরা অঞ্চলের মানুষরা কিন্তু প্রতিদিন ওই শয়ে মানুষকে পড়েছে। দিদি এ সঞ্জয় বম্বেতে গেছিল তো, টিভিতে দেখেছে তো, এই ছেলেটা আমাদের বন্ধু সঞ্জয়। আমি শুধু ভেবেছিলাম যে ওই বাচ্চাগুলো হয়তো এবার হারিয়ে যাবে, এইবার অন্যের পাল্লায় পড়বে, আমি যেমন পড়েছিলাম। এই পলিটিক্যালটাই যখন যেদিন আমাদেরকে স্পর্শ করেছে, তারপর থেকে আমাদেরও জীবনযাত্রায় অনেক রকমভাবে পরিবর্তন এসেছে। পাড়ার মস্তান সাফারারও আমরা এর দামটা সবথেকে বেশি দিতে হয়, আর আমাদের বাঁচানোর লোক নেই। আমার বাড়িতে এখন আর পুলিশ আসে না। তার পাড়ার কোনো দাদা এভাবে একটা বুলেট নিয়ে এসে যদি বসে, গলায় মোটা সোনার চেন, বা একটা থার নামে একটা গাড়ি বেরিয়েছে, সে গাড়ি করে 4-5 জনকে নিয়ে আসে, তার একটা প্রভাব পড়বে না বাচ্চাটা গায়ে? ছড়া আর ওই ফেলে দেওয়া জিনিস। প্ল্যাটফর্মে 4-5 জন রেলগাড়ির মতো করে যাচ্ছে, আর বুকে একটা থার্মোকল ঝোলানো, একটা টিনের ডাব্বা ঝোলানো, বাজাচ্ছে আর হাট্টিমাটিম টিম করছে। আমি নেমে গেছি ট্রেন থেকে, ওদের পেছন ঘুরলাম, ঘুরে ওরা একটা জায়গায় দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। মনে বলতেও কেমন লাগে, এই কী করছিস তোরা এগুলো? আমরা সঞ্জয় মণ্ডল গ্রুপ। সঞ্জয়দা কোথায়? দাদা বম্বে গেছে। এইগুলো কি দেখো নি টিভিতে আমাদেরকে? হাট্টিমাটিম টিম। আমার চোখে জল আসলো অনিলাবদা। ওই হাট্টিমাটিম টিম ও হয়তো কোনোদিন স্কুলেই যায়নি, প্ল্যাটফর্মেই থাকে, বাট ও তো আমার ওই মিউজিকটা ওকে ইন্সপায়ার করেছিল, তাই তো করছিল। আমি একদম তাই আমি চেয়েছিলাম যে হাতের কাছে যেগুলো খুব ইজি পাওয়া যায়, এখানে ফেলে দেওয়া জিনিসের অভাব নেই, এইগুলো জোগাড় করেছি, তাকে একটা আকার দেওয়া। তুমি দেখবে আমাদের বাচ্চাগুলো যে রোটোটা বাজায়, মানে টিনের, সেটাই দেখবে একটা সারিবদ্ধভাবে একটা আকার দেওয়া হবে, সে আকারটা দিয়েছি। নমস্কার, আমি অনিলাভ চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার অতিথি এমন একজন, তাকে আপনারা সবাই চেনেন। তারা যে কাজটা করেন, তিনি বা তার টিম যে কাজটা করেন, সেটা সম্পর্কেও আপনাদের যথেষ্ট ধারণা রয়েছে, এবং ওদের যে গল্পটা সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু তা সত্ত্বেও তার এই গল্পের বাইরেও অনেক গল্প থাকে, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, এবং সেই গল্পগুলো খোঁজার জন্যই আজকে আমার অতিথি সঞ্জয় মণ্ডল। সঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। তোমাকে মানে ওর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক, সুতরাং তুমির বাইরে কিছু হবে না আমাদের সম্বোধন, ডেফিনেটলি। এবং কি চলছে এখন আপাতত? মানে আমরা তো দেখেছি তোমাকে লাস্ট ইন্ডিয়াস গট ট্যালেন্টে দেখেছি, ডিসেম্বর নাগাদ তোমাদের পারফরমেন্স ছিল 2025-এর। তারপর থেকে কি চলছে, মানে কতটা বদলালো আবার নতুন করে? অ্যাকচুয়াল সবই সেরকমই আছে, দায়বদ্ধতা তো আর ঝেড়ে ফেলা যাবে না, দায়িত্ব। ওই যে মানুষ বলেছে ভালো কাজ করছো আরও এগিয়ে যাও, এই যে কানে শুনতে শুনতে একটা কোথাও রক্তে মিশে গেছে যে আমাকে ভালো কাজগুলো করতে হবে, করছি। যারা সেদিনকার টিন ডিবে বাজাতো, আজকে তারা কেউ ভায়োলিন বাজাতে পারে, কেউ বাঁশি বাজাতে পারে, কেউ গিটার বাজাতে পারে, চলছে। এই উন্নতিগুলো হয়েছে ঠিক কথা। করে। কারণ তুমি আমাদেরকে অন্তত প্রায় 15-16 বছর ছিল, আমাদের এই জার্নিতে আমি কোনোদিনই চাইনি একটি ছেলে যে আমাকে দেখে ইন্সপায়ার হয়েছিল এবং ভেবেছিল যে আমি এই দলে বাজাবো এবং আমাকেও হয়তো মানুষ চিনবে, ওটা ওর ভাবনা। বাট আমার ভাবনা ছিল যেন আমার মতো বয়সে এসে টিন ডিবেটা নিয়ে না বাজায়, কারণ টিন ডিবের তো ভবিষ্যৎ থাকে না।
তাই আমি ওর জন্য মাস্টারমশাই রেখেছিলাম। আজকেও বাঁশি বাজাতে পারে, আজকেও গিটার বাজাতে পারে, আজকেও ভায়োলিন বাজাতে পারে। যার যেটা ভালো লেগেছে সে সেটা বাজাচ্ছে, চলছে। আচ্ছা, কিন্তু মানে তোমার যে ইউনিকনেসটা ছিল, যে আপনারা সবাই জানেন যে ও যে কাজটা করে, যে হচ্ছে যে আহ, ওর বাড়ি হচ্ছে তপসিয়া, তিলজলা, এই সমস্ত অঞ্চলে, ট্যাংরা অঞ্চলে। ওদের সেখানকার বাচ্চাদের নিয়ে জুটিয়ে তাদের যারা যারা সেখানকার বিভিন্ন রকম বর্জ্য পদার্থ যেগুলো হয়, যেগুলো তারা যারা কোড়ায়, যারা আপনারা জানেন যে এখানে যে ধাপার মাঠ, আমরা এখানে আজকে শুটিংটাও করছি, এই অঞ্চলেই করছি। ইনফ্যাক্ট আজকে আমরা শুটিং করছি এখানে হচ্ছে অফবিট সিসিউতে আমরা শুটিং করছি, এবং এটা আপনারা জানেন যে এই তপসিয়া অঞ্চলেই এই হোটেলটা। তো সেখানেও আপনি যদি এই অঞ্চলে দেখেন যে ধাপার মাঠ, এবং সেখানকার যারা যে সমস্ত বাচ্চারা রয়েছে সারাদিন ধরে তারা বিভিন্ন রকম বর্জ্য পদার্থ যেগুলো হয় সেগুলো তারা গোটা শহরের আবর্জনা এই অঞ্চলে জড়ো হয়, এবং সেখান থেকে ওরা বিভিন্ন দরকারি সামগ্রীগুলোকে কুড়িয়ে নিয়ে তারা সেগুলো আবার নতুন করে বিক্রি করে বিভিন্ন জায়গায়। এবং আমি দেখেছি যে তোমাদের ওই অঞ্চলগুলো গিয়ে দেখেছি সমস্ত বাড়িগুলোর বাইরে স্তূপকৃত আর কি আবর্জনা, সেরকম যে বর্জ্য পদার্থগুলোকে ওরা জুটিয়ে নিয়ে এসে আবার নতুন করে রিসাইকেল করার জন্য হয়তো পাঠানো হচ্ছে সেগুলো। তো সেই বাচ্চাগুলোকে নিয়ে তোমার কাজ, বা এইটা প্রথমবার কিভাবে এলো, মাথায় এলো কিভাবে? এর কোনো না আমার সঠিক উত্তর জানা নেই কেন এলো বা কীভাবে এলো। অ্যাকচুয়াল আমিও তো ওদের মতোই মানে ওইভাবেই বড় হয়েছি, আমার আলাদা করে বড় হওয়া কিছু নেই। ওই অনিলাবধা, এই কাজ করতে গিয়ে আমি একটা জিনিস বেশ উপলব্ধি করেছি। আমাদের কেউ এটা স্বীকার করবে, কেউ স্বীকার করবে না, আমাদের সোসাইটিতে না শ্রেণী বিভাগ আছে। এই সোসাইটিতে কিন্তু অনেকগুলো সেকশন আছে। সেই সেকশনে মানে সেই স্তরে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে। তুমি লেখাপড়া জানা, কালচারাল পার্সন, তোমার একটা ওই সোসাইটিতেই তোমার একটা আলাদা স্তর আছে। আমার বাবা মা খুবই সাধারণ খেটে খাওয়া মানুষ, তার একটা স্তর আছে। আমি সেই বাড়ির ছেলে, আমি নিশ্চয়ই ইংল্যান্ডে কোনো কলেজে পড়তে যেতে মানে আমার ভাবনাই আসবে না, তাদের মাথায়ও আসবে না, আমারও আসবে না। এমনকি বেসরকারি স্কুলে যাওয়াটাও মাথায় আসবে না। সরকারি স্কুলে আমরা যেভাবে পড়েছি সাধারণভাবে, আমি আমার পড়াশোনা শেষ করেছি, তারপরে গিয়ে আমার বঙ্গবাসী কলেজ, সেখানে পড়াশোনা করেছি। এই স্তরের নিচেও আরেক শ্রেণীর স্তর আছে, যারা যেই বাড়ির বাচ্চারা ঘুম থেকে উঠে তাদের বাবা মাকে পায় না। তুমি দেখবে বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে, তো ওখানে প্রচুর কাজের লোক দরকার, বাসন মাজা, সিকিউরিটি, ঝাড়ু দেওয়া, তবে তো তাদের বাগান পরিষ্কার থাকবে, রাস্তাটা পরিষ্কার থাকবে, মেনটেনেন্স। এই মানুষগুলো তাদের বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় রেখে মুদি দোকানে বলে আসে বা চা দোকানে বলে আসে, বলে কাজে বেরিয়ে যায়। কেউ বাসন মাজা, কেউ অটো, কেউ এই মেনটেনেন্সে। তো সেই বাচ্চাটা কিন্তু ওইভাবেই বড় হয়, ঘুম থেকে ওঠার পর বাবা মাকে পায় না, একটা টিফিন, একটা ব্রেড বাটার বা একটা জ্যাম দিয়ে ব্রেড, এরকম কিছু হয় না। ওই মুদি দোকানে গেল, চা বিস্কুট বা চা, একটা কেক বা চা, হাফ রুটি, সারাদিন খেললো। তার স্কুলে যাওয়া না যাওয়া কারো যায় আসে না, পড়া তো অনেক দূরের ব্যাপার। ও একটু একটু বড়, যত যত বড় হতে যায় তাকে না ফরমাইশির কাজে লাগানো হয়। এটা এনে দে তো, ওই এটা এনে দে তো, না আনলে গাটটা, ওইভাবে না আস্তে আস্তে শক্ত হতে হতে একরকম করে বড় হয়। আবার একটা বাচ্চা বাবা মায়ের উপস্থিতিতে তাদের মানে বিচক্ষণতায় বড় হয়। কি খেলে তার নিউট্রিশন হবে, কি খেলে সে শারীরিকভাবে সুস্থ হবে, তার পড়াটা কেন দরকার, একটা জায়গায় দুটো বা তিনটে টিচার, এটা এইভাবে বড় হয়। তার একটা স্কুল গাড়ি, একটা টিফিন গাড়ি, সেই স্কুল থেকে আসার পর সে অন্য একটা এক্সট্রা কোনো সাবজেক্ট নিয়ে তার অ্যাক্টিভিটি। এই দুটো বড় হওয়া আমি খুব কাছ দিয়ে দেখতে পাই। তো সোসাইটি বললাম না, সোসাইটির অনেকগুলো সেকশন আছে, মানুষ কেউ স্বীকার করে, কেউ করে না। আর আমার এই বাজনার সূত্রে আমি সেকশনগুলোকে খুব কাছ দিয়ে দেখেছি, খুবই কাছ দিয়ে দেখেছি। তো আমি যাদেরকে দিয়ে কাজ করি, আমি চিরকাল চেয়েছিলাম, আমি তো ট্যাংরায় থাকি, এরা কেউ যেন কোনোদিন কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত না হয়। মিউজিকটা একটা মাধ্যম, আমি মিউজিকটাকে একটা মাধ্যম বলেই মনে করেছি। খুব সহজে মানুষকে এর সাথে জুড়ে দেওয়া যায় এবং সহজেই আমরা জুড়ে যাই। এই ছোট ছোট বাচ্চা সকলের মধ্যেই মিউজিকের প্রতি সেন্স
ভালো লাগা, সেন্স মিনস ভালো লাগা, সেন্স তো সবার থাকে না, বাস ভালো লাগা থাকে। ওর জন্য দেখবে আমাদের ওখানে ছোটোখাটো অনুষ্ঠানেই ডিজে বাজুক বা যে কোনো একটা হিন্দি গান বাজুক, আমরা নাচি, ভাসানের মতো করে আনন্দ করি। হ্যাঁ, সেটা কোনো বিদেশি গান হলেও তাই, তার মানে নাই বা বুঝি। তো এই মিউজিকটাকেই মাধ্যম করে খুব সহজভাবে আমি এদের সাথে মিশেছি, এরাও আমার সাথে মিশেছে। আমাকে তো তখন টিভিতে দেখায়নি, আমি 2005-06 শুরু করেছি। তো আমারও জীবন অনেকটাই এদিক ওদিক এলোমেলো। তো আমার ভাবনাতেই ছিল যে আর যাই হোক, এরা কেউ কোনো অন্যায় বা খারাপ কাজের সঙ্গে যুক্ত হবে না। হয়তো এইভাবে বড় হচ্ছে, বাট অজান্তেই জড়িয়ে পড়ে, তো এরা অজান্তেই অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। বাবা মা জানতে পারে না, তখন জানতে পারে যখন বাড়িতে পুলিশ আসে। মিউজিকটাকে মাধ্যম করে কিন্তু আমরা সকলেই এখনো পর্যন্ত ভালো আছি। এই মিউজিক আমাদেরকে নতুন জীবন দিয়েছে। যে বাচ্চাটি লেখাপড়া করেছে সেই বাচ্চাটিও তার মতো করে বেঁচে আছে সুস্থভাবে, সৎপথে। যে বাচ্চাটি স্কুলে যায়নি বা যাওয়ার ইচ্ছা ছিল না বা জোর করে পাঠিয়েছি, সেই বাচ্চাটিও সুস্থ আছে, অন্যায় বা অন্য কোনো খারাপ পথে যায়নি। আর তার এখন মিউজিকটা করতে তারও ভালো লাগছে, বিকজ কেউ হয়তো তাকেও বলেছে, তোকে দেখলাম, তারও এখন এই শোনাটা ভালো লাগে, কানে শোনাটা ভালো লাগে যে আমাকে কেউ ভালো বলছে। এখন আমার সেই অ্যাপ্রিসিয়েশনটা তো পাইনি তারা, খুব দরকার, পিঠ চাপড়ে দেওয়ার লোক দরকার। নিশ্চয়ই পিঠ চাপড়ে, এবং আমরা মাঠে খেলতাম তো, ফুটবল খেলার সময় যদি একটু দু একটা বল একটু এদিক ওদিক থেকে কাটিয়ে নিতে পারতাম, বা খুব জোর বল দিয়ে কেউ ঢুকছে তাকে ট্যাকেল করে ফেলে দিতে পারতাম, বা বলটা কেড়ে নিতে পারতাম না, মাঠ ভরে, অবশ্যই গ্যালারি না, পাড়ার মাঠ, মানে এতে না মনে একটা জোর বাড়তো যে মানে পরেরটা আরো বেশি করে করতাম, মানে আরো কনফিডেন্টের সাথে করতাম। পিঠ চাপড়ে দেওয়ার লোকের খুব অভাব, খুব কম পেয়েছি, বা যারা পেয়েছি ভালো। তারপর তো টিভিতে আমাদেরকে দেখানোর পর অনেক বেশি করে পেয়েছি। তো এখন এরাও তাই পায়, এখন এদের মাথায় এসেছে যে আমরা ভালো থাকবো, মিউজিকটাকে মাধ্যম করেই নতুন করে বাজবো, আর নতুন নতুন কিছু কম্পোজিশন তৈরি করব। এখন এদের মাথায় এইটাই আছে, আমরা নিজেদের কম্পোজিশন নিজেরা রেডি করব, আমরা লিখবো। লেখার জন্য তো একটা ভাবনা দরকার, একটা ইমাজিনেশন দরকার, একটা সাবজেক্ট নিয়ে লিখতে গেলে। সেইটা এরা আস্তে আস্তে রপ্ত করছে, হয়তো সময় লাগবে, বাট হবে। মানে আমার এতগুলো কথা বলার মানে একটাই, শুরু করেছিলাম, এখনও চলছে, কিন্তু আমরা সবাই ভালো আছি, সুস্থভাবে সৎ পথে মাথা উঁচু করে বেঁচে আছি সবাই। অ্যাকচুয়ালি মানে আমার ধারণা যে ফুটবল, তুমি যেটা বলছো যে মানে ফুটবল বলো বা মিউজিক বলো, এইটা এমন এমন কাজ করতে পারে সোসাইটিতে, এমন এমন থেরাপির কাজ করতে পারে, সেটা বোধহয় অন্য কিছু পারে না। আমি বলছি যে মানে তুমি হয়তো জানো বোধহয় যে ইপিএল মানে আমাদের যেটা ইংলিশ প্রিমিয়ার লিগ, আর ইংল্যান্ডে যে মানে স্কটল্যান্ড ইয়ার্ড যাদের ওদের যে পুলিশ উইংটা রয়েছে, তারা মিলে ওখানে একটা ক্যাম্প চালায়, বিভিন্ন বস্তিতে বস্তিতে ক্যাম্পগুলো চালায়, জাস্ট টু ওই যে পুলিশ অ্যান্ড ওই যে বাচ্চাদের, স্লামের বাচ্চাদের যে গ্যাপটা থাকে, মানসিক যে দূরত্বটা থাকে, সেটা কমিয়ে দেওয়ার জন্য পুলিশ থেকে এটা চালানো হয় উইথ দ্য হেল্প অফ ইপিএল। কী করা হয় সেখানে, যে বিভিন্ন বস্তিতে গিয়ে বা বিভিন্ন স্লাম এরিয়াগুলো গিয়ে যে ওরা কী করে বাচ্চাদের ফুটবল শেখায়, পুলিশ থেকে এই পুরো ব্যবস্থাটা করে। ফলে কী হয়, ওরা বলে যে এতে আমাদের অনেক কিছু পরিবর্তন হচ্ছে, বাচ্চাগুলোর যে পুলিশের প্রতি যে ভয়টা বা পুলিশের প্রতি ছোটোবেলা থেকে যে একটা বিদ্বেষ তৈরি হয়, তো যে ওরা ছোটোবেলা কী দেখে যে তার বাবাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, রাত্রিবেলা উঠে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাচ্ছে, এটার থেকে পুলিশের প্রতি তাদের একটা বিদ্বেষ তৈরি হয়। এই সিমিলার প্রজেক্টটা শুরু হয়েছিল কলকাতাতেও, শুরু হয়েছিল একটা সময়, যেটা ব্রিটিশ কাউন্সিল, কলকাতা পুলিশ মিলে করছিল এবং ইপিএলের সাপোর্টে করছিল। সেটা আপাতত ওরাও এরকমভাবে স্লাম সকার বিভিন্ন জায়গায় স্লাম এরিয়াগুলোতে গিয়ে একটা ক্লাবের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, মোহনবাগানের উপর একটা, ইস্টবেঙ্গলের উপর একটা। কিন্তু পরবর্তীকালে সেটা আমি জানি না এই মুহূর্তে সেই প্রজেক্টটার কী অবস্থা, আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় তুমিও যে কাজটা করেছো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি জানি না এটা এরকম কাজ গোটা পৃথিবী জুড়ে কজন এরকমভাবে করেছে জানি না। অনেক সময় মিউজিক অনেক জায়গায়
বিভিন্ন জায়গায় সে যুদ্ধও বন্ধ করেছে, যুদ্ধ বা মিউজিক, সেটা সেক্ষেত্রে মিউজিকের অনেক অনেক অবদান রয়েছে। কিন্তু তুমি যেটা কাজটা করছো স্লাম এরিয়ায় বাচ্চাদের নিয়ে যে কাজটা করলে, সেটা বোধহয় খুব হাতে গোনা খুব কম মানুষ এই কাজটা করতে পেরেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি যেটা করেছো, যে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, যে এই যে বিভিন্ন এই তপসিয়া, তিলজলা, ধাপা, এই সমস্ত অঞ্চলের যে ওয়েস্টটাকে নিয়ে তুমি যে মিউজিকে কনভার্ট করলে, এইটা করতে গেলে মিউজিকটা আমি বুঝলাম যে ঠিক আছে, যে মিউজিক থেকে তুমি, তোমার মনে হচ্ছে যে মিউজিকটা একটা থেরাপির কাজ করতে পারে, একটা সোশ্যাল রিফরমেশনের কাজ করতে পারে। কিন্তু যে এই ওয়েস্টগুলোকে দিয়ে ওয়েস্ট যে যেগুলো রয়েছে সেই ম্যানেজমেন্টটাকে ফলো করে সেটাকে দিয়ে মিউজিক তৈরি করা, সেটা কীভাবে এলো? তুমি কি কোনোভাবে মিউজিকের সঙ্গে যুক্ত ছিলে? বলছি, হ্যাঁ, এবার একটু একটু মনে পড়ছে। আমাদের পাড়ায় আমি যেখানে বসবাস করি এখনো, আমাদের একটি কালী মন্দির আছে। প্রতি চৈত্র মাসে ওই সারা মাস ব্যাপী কীর্তন হয়, মানে নগর কীর্তন মতো হয়। এখনো হয়, কিন্তু সেটা তুলনামূলক কমে গেছে। আগে যেমন অনেকটা মানুষের কাছে মোবাইল ছিল না বা টিভি দেখার এত চল ছিল না, তো মানুষের সময়টা এই ধরনের কাজে তো অনেকটা দিত। তো আমি ছোটোবেলা থেকে যাদেরকে দেখেছি তারা সবাই এই চৈত্র মাসে বেশ খোল করতাল নিয়ে আঞ্চলিক নিজেদের গান, সেটা নিজেদের মতো করে গেয়ে পুরো অঞ্চলটা জুড়ে অনেকখানি 2, 4, 5টা পাড়া, 6টা পাড়া জুড়ে, বড় বড় পাড়া, এবং একদিনেও কভার হতো না। একদিন হয়তো অন্য একটা পাড়ার অর্ধেক হলো, আবার পরের দিন বাকিটা হলো। কারণ সেই সময় না প্রচুর মায়ের দয়া হতো। মায়ের দয়া মিনস আমরা এখন যেটাকে ডাক্তারি ভাষায় চিকেন পক্স, হাম বলি। তো এই সময় আমাদের ওই যে বললাম সোসাইটিতে অনেকগুলো সেকশন আছে, তো ওই আমরা যে সেকশনে থেকে বিলং করি সেই সেকশনের মানুষের বিশ্বাস যে এইটি শীতলা মায়ের কোনো একটা প্রকোপ। সেইভাবে এই কীর্তনের দল আসলে আমার বাড়িতে, আমার দিয়ে হয়তো কোনো ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এরা এসে কীর্তন করলে আমার সেই অন্যায়টা হয়তো কিছুটা কমে যাবে, আমার অন্যায়ের শাস্তি আমার বাচ্চাটা পাচ্ছে। এই আবেগ বা এই বিশ্বাস দিয়ে এই কীর্তনের দলকে ভীষণভাবে গ্রহণ করা হতো, গুরুত্ব দেওয়া হতো। তারা যখন কীর্তন করতে ওই পাড়ায় বা বাড়িতে আসতো, জল দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হতো, যাতে তাদের যাতায়াতের রাস্তাটা কোনো নোংরা না থাকে। এবং যারা বাজাতো তারাও কিন্তু ওই পরিশুদ্ধ, মানে ধোয়া কাপড় পরেই বাজাতো। তো এই কীর্তনের দল আমাকে ভীষণ আকর্ষণ করতো, ভীষণ। আমি বাড়িতে পড়তে বসলেও আমাকে আকর্ষণ করতো, মানে মন টানতো। ওই যে আওয়াজটা কানে আসতো, খোলের আওয়াজ, হয়তো দিদিমণি তখন তো বাড়িতে টিউশন পড়াতেন, আসতেন, এক মায়া দিদিমণি ছিল, ছাড়বে না যতক্ষণ না আমি পুরো পড়াটা দেবো। এতে পড়াটাও হয়ে যেত চাপে চাপে, আর দিদিমণি ছাড়লে দেখা গেল কীর্তনের দলটা অনেক দূর চলে গেছে। ওই শুনে শুনে অনেকটা দূরে চলে যেতাম, গিয়ে জয়েন্ট হতাম সবার পেছনের সারিতে। বাজাতে তো পারতাম না, আসার সময় ওই করতালের একটা 2-3টা করতাল একটা ব্যাগের গেছে, সেটাকে বয়ে বয়ে আনতাম। মানে এরকমভাবে দিনের পর দিন গেছে, বছর গেছে, কিন্তু ওই ভালো লাগা বা ভালোবাসা যেটা তৈরি হয়েছিল ওই কীর্তনের প্রতি, সেটা কোনোদিনই কমেনি, বেড়েছে। এবং পরে পরে আমিও সেটা করি। তুমি তখন থাকো কোথায়? আমি যেখানে এখন থাকি সেখানে ওই এখনো ট্যাংরাতে। আচ্ছা। তো তোমার বাবা মা কি করতেন সে সময়? আমার বাবা খুবই সাধারণ মানুষ, বাজারে একটি দোকান আছে, সেই দোকানে বেচা কেনা দিয়ে চালাতেন। আর মা বাড়িতে হাউস ওয়াইফ, মাঝে মাঝে বাবাকে সাহায্য করেন। কোন বাজারটা? ওই যে এই যে ধাপা বাজার, ধাপা বাজার, ওই যেখানে ধাপা মাঠপুকুর বাজার, শাক খুব বিখ্যাত বলে, শাক ধাপা, ওখানে কি বাজারটার নাম বেশ একটা, ধাপা মাঠপুকুর বাজার। মাঠপুকুর বাজার, হ্যাঁ। অ্যাকচুয়াল মাঠপুকুর বাজারটাকে কেন্দ্র করে ধাপার এপারে, মানে এই চৌবাগা, অনন্ত মাকাল, বোসতলা বা বসাইতলা, এই অঞ্চলের মানুষ এবং ধাপায় বসবাসকারী মাঠপুকুরের অঞ্চলে যে সকল মানুষ আছে, এবং এমনকি চায়না টাউন, যেটা মানে চীনাপাড়া আমাদের ভাষায়, সেখানকার যারা কাজকর্মের সূত্রে থাকতেন, তারা সকলেই এই বাজারটার উপরেই ডিপেন্ডেন্ট। পুরো এমনকি পঞ্চাননতলা, মানে ট্যাংরা অঞ্চলেরও একটা পার্ট এই বাজারটার উপরেই ডিপেন্ডেবল। মানে সব কিছুই পাওয়া যায়, কাঁচা বাজার। আমি একটা স্পেশাল বাজারের কথা বলছি, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। শাকের বাজার আমি এই শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখায় পড়েছিলাম, বাজার সফর বলে একটা বই আছে শ্যামল গঙ্গোপাধ্যায়, ওখানে পড়েছিলাম শাকের বাজার আছে ওখানে, এখানেই আছে। আমাদের ধাপা অঞ্চলে যত শাক আছে, এই আশেপাশে যত জলা ছিল, এখন তো অনেক বুঝিয়ে দেওয়া হয়েছে। এই শাকের আটি, এই অনিলাবদা, কলকাতা তো মেট্রোপলিটন সিটি, বাট আমি যেখানে থাকি না সেটা ঠিক কলকাতা কিনা জানি না, তবু কলকাতার মধ্যেই পড়ে।
এখানে বসবাসকারী বৃহৎ অংশের মানুষ এই কলকাতা পরিষ্কার করার কাজের সঙ্গে যুক্ত। সেটা কলকাতাকে একটা 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 শহরের সব থেকে বড় শহরকে সাজানো, গোছানো এবং পরিষ্কার রাখা। এই পরিষ্কার রাখার সব থেকে বড় দায়িত্ব মনে হয় এই ট্যাংরা ধাপা অঞ্চলের মানুষরাই, আমার মনে হয়। কারণ এখানকার বেশিরভাগ মানুষ এই কাজের সঙ্গে যুক্ত। হয়তো সবাই পার্মানেন্ট না, কন্ট্রাক্টরের আন্ডারেই কাজ করছে। তারা ঘুম থেকে উঠে এই যে করোনা, একটা সিনেমা হয়েছিল বলিউডে, আর্টিকেল 15, জানি না তুমি দেখেছো কিনা। হ্যাঁ ইয়েস, তো মনে পড়ে গেল আমার সিনেমাটার কথা। হ্যাঁ, বলো। এই যে করোনা গেল না, এই করোনার সময়তেও কিন্তু এই বেওয়ারিশরা সব ধাপায় পড়েছে। আর এই মানুষ বলছো না, যার করোনা হয়েছে তার পাড়া অ্যাবসলিউটলি কি আতঙ্ক না, কারোর যদি হয়েছে পুরো পাড়াটা ওকে এক ঘরে করে দিল, নিজেরা আলাদা হয়ে গেল। সে খুব কাছের মানুষ, তার করোনা হয়েছে বলে সে সম্পূর্ণ আলাদা হয়ে গেল, এবং তাকে যখন অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল, পাড়াটাকে আলাদা করে ব্যারিকেড করে দেওয়া হতো। ওই বাড়িটার সামনে কেউ যেত না, বাড়িটার সামনেই কেউ যেত না। ঠিক। অথচ তারপর তো অনেকেই মারা গেছে, পোড়ানোর সময় পায়নি, বডিটাও পায়নি। কিন্তু এই ধাপা ট্যাংরা অঞ্চলের মানুষরা কিন্তু প্রতিদিন ওই শয়ে মানুষকে পুড়িয়েছে, এই ধাপাতেই পুড়িয়েছে। তাদের কারোর করোনা হয়েছে বলে আমি শুনিনি। যারা এটাকে ঘেঁটেছে, পুড়িয়েছে, তাদের কারোর করোনা হয়েছে বলে আমি জানি না। আমি তো এই অঞ্চলের, আমি তা শুনিনি যারা এইগুলোকে পুড়িয়েছে বা প্যাকিং করে এবং দিনের পর দিন পুড়িয়েছে, তাদের কিছু হয়নি দাদা। হয়তো ঈশ্বর বিশ্বাসী তো সবাই, হয়তো ঈশ্বরের আশীর্বাদ, বা হয়নি কোনো কারণে। ঘুম থেকে ওঠে, ঝাড়ু নেয়, বেরিয়ে পড়ে রাস্তা পরিষ্কার। কেউ তালতলায় কাজ করে, কেউ শিয়ালদায় কাজ করে, কেউ অমুক জায়গায় কাজ করে। এখানকার অনেক মানুষ আছে যারা বেহালাতে গিয়েও ঝাড়ু দেয়। হ্যাঁ, তারপরে তোমার কথা থেকে আমি বেরিয়ে এলাম আমরা খানিকটা। তারপরে বাবা এখানে ওই বাজার দোকান আছেন। আর শাক বাজারের কথাটা বলি, আমাদের এখানে এখনো রয়েছে, প্রতিদিন পাইকারিতে শাক বিক্রি হয়। হ্যাঁ, আটি করে শাকের আটি করা হয়, ঠিক কথা। এই জলাতে, এবং যত রকম দুষ্প্রাপ্য শাক সেগুলো সব এখানে পাওয়া যায়, শুনেছি। পাওয়া যায়, এখনো পাওয়া যায়, বিশেষ করে লাল শাকটা। ঠিক কথা, লাল শাকটা। এছাড়াও এই মেট্রোর কাজ হওয়ার সময় অনেকগুলো জমি অধিগ্রহণ হয়েছিল, নাহলে এখন আস্তে আস্তে শাকের চাষের বিষয়টা কমে আসছে। যত দিন যাচ্ছে একটু একটু করে কমে আসছে, মানে সেই পরিমাণ ভিড় আর এই হাটে আর হয় না। আগে যেই ভিড়টা হতো, মানে ভ্যান গাড়িতে লোকের যাতায়াতের অসুবিধা হতো, সেটা কমে এসছে। রাইট। সেটা আবার এখন নতুন শাক বাজার আর পুরানো শাক বাজার এখন একটা রয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই তোমার বাবার ওখানে দোকানটা? না, এমনি ছোট একটা গুমটি, সেখানে। আচ্ছা, তারপরে মা কি করতেন? মা হাউসওয়াইফ। বাড়িতে আচ্ছা। আমাদের একটা শাসন ছিল, পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে পেয়ারার ডাল, মানে স্কেল। আমাদের বাড়িতে মারের প্রচলন ছিল। হ্যাঁ, খুব ভালো তো নই, ডান পিঠে বন্ধু বান্ধব খেলছে, তা আমি কি করে পড়তে যাই? আমার বন্ধু যদি খেলে, লুকোচুরি খেলে, তা আমি কি করে, বা পুকুরে যাচ্ছে, আমি কি করে ঘরে থাকি? এবার এখন বুঝতে পারি যখন কেন বারণ করতো। যাক গিয়ে আমি ওদের মধ্যেই থাকি, একটু আলাদা হতে পেরেছি আমার লেখাপড়ার জন্য, আর কিছুই না। তো ওই যে একটু আগে বলছিলাম না যে এই সোসাইটিতে অনেকগুলো সেকশন আছে, আমার বন্ধুরা কিন্তু কোনো সেকশনেই পড়ে না, অথচ কি পিওর বন্ধুত্ব। আমি যখন বম্বে থেকে এসেছি, তারা কিন্তু খুব আনন্দ, দারুণ গর্বের বিষয়। আমি বম্বে থেকে এসেছি, আসার পর আমার ইন্ডিয়া গট ট্যালেন্টের, আমি জানতাম না আমার এখানে এলাকায় পোস্টার মারা হয়েছে, ব্যানার লাগানো হয়েছে আমার ছবি দিয়ে, আবার লেখা হয়েছে ভোট করুন। মানে এরা তো বন্ধু, এরা তো শুধুমাত্র বন্ধু, তারা এখনও রয়ে গেছে। মানে লাবদা, ওদের ওই পিওরিটি এখনও কমেনি, একই রয়ে গেছে। আমি কি আজকে আমি এখানে এসেছি, আমি চলে যাব, তাতে ওদের কিছু যায় আসে না। মানে আমি ওদের যেমন ছিলাম তেমনই রয়ে গেছে। এটা একটা বড় পাওনা হয়েছে আমার জীবনে, পিওরিটিটা রয়ে গেছে। তো একটা ঘটনা বলি, আমি বম্বে থেকে আসার পর আমার পাড়াতেই এক বন্ধুর মা মারা গেল। তো তোমায় বলছিলাম না এই খোল করতাল ব্যাপারটা, এই খোল করতালটা ওই ছোটোবেলা থেকেই ভালো লাগা, তারপর বড় হয়ে বাজানো, এবং অনেক কম বয়সেই এলাকায় একটা পরিচিতি লাভ করি যে এই ছেলেটি বাজাতে পারে।
আমি অনেক মরা পুড়িয়েছি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, বা আমি জানি না আমাদের ধর্মের মধ্যে পড়ে কিনা, আমরা ছোটবেলা থেকে দেখছি কোনো বয়স্ক লোক মারা গেলে কীর্তন করে তাকে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হতো। আমি কিন্তু তার একজন, যে দিনের পর দিন অন্যর পাড়া, নিজের পাড়া, অঞ্চলের অন্য কারোর কেউ মারা গেছেন, আমাদের ডাক পড়ত। আমরা ওই তখন ঠিক কাছের গাড়ির প্রচলনটা ঠিক ছিল না, তখন ওই কাঁধে করেই বেশি নিয়ে যাওয়া হতো। আমরা ওই বাজাতে বাজাতে খালি পায়ে, আমরা ছোটোবেলা থেকে শিখেছি পরিষ্কার মানে ধোয়া কাপড় আর খালি পায়ে নিয়ে শ্মশান যাত্রী হতাম আমরা। কীর্তনের ভালো লাগাটাই আমার অঞ্চলে পরিচিতি এনে দেয় যে এই ছেলেটি বাজাতে পারে। তো ওই বাজাতে গিয়ে আমার ওই বন্ধুর মা মারা গেছে, আমি বম্বে থেকে আসার পর আমি তো বাজাতে পারি, আমাকে তো বলবে সঞ্জয় একটু বাজা। আমি তো বাজাতে বাজাতে গেছি, হরে কৃষ্ণ হরে রাম। তো কেউ আমাকে চিনতে পেরেছে শ্মশানে গিয়ে, তারও বাড়ির কেউ মারা গেছে। আমাদের সচরাচর মরা পোড়াতে গেলে কী করি, মাথায় গামছা টামছা বেঁধে নিই। এটা তো সিনেমা নয়, সাদা কাপড় টাপড় পরে একটা, যেইগুলো আমরা খুব একটা দেখি, হ্যাঁ, আমার মাথায় গামছা টামছা বেঁধে নিয়ে, কারণ আমাদেরকে তো সব পরে স্নান করে আসতে হবে, নাহলে ঘরে ঢুকতে দেবে না, একটা তো নিয়ম মেনেই চলতে হয়। শ্মশানে গেছিস, সব স্নান টান করে আসবি, গঙ্গায় স্নান করে আসবি, শীত হোক আর যাই হোক। তো এক ভদ্রমহিলা চিনতে পেরেছে। আমি যাদের সাথে আসি তারা তো আমার মতো নয়, আমি হয়তো বম্বে গেছি, আমার একটা আলাদাভাবে ফেস ভ্যালু। আমার সঙ্গে যারা আছে তারা তো, আমি তাদের মতো একজন। তো ওই সবাই গামছা গামছা হয়ে হুল্লোড় করছে, আমিও আছি। ম্যাডাম এসে আমাকে বলছেন, আপনি সঞ্জয় মণ্ডল না? আমি একবার বলছি এরকম হচ্ছি আর কি। ওইগুলো চিল্লে করে উঠছে, দিদি এ সঞ্জয়, সঞ্জয় বম্বেতে গেছিল তো, টিভিতে দেখেছে তো, এই ছেলেটা, এই ছেলেটা আমাদের বন্ধু সঞ্জয়। ওরাও বলতে আনন্দ পাচ্ছে আর আমিও ভয় পাচ্ছি উনি কিভাবে নেবেন, মাথায় গামছা বাঁধা অবস্থায় এই হলি হুল্লোড়ের মধ্যে কিভাবে নেবেন। যাকগে, কিন্তু ওই কাজের জন্য তো আমি তোমাকে একটা এখানে অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো, উনি কিভাবে নেবেন সেটা ভেবো না জীবনে। তুমি তোমার যে রুট, তোমার তো ওই রকম ভাবেই তুমি থাকবে নিজের শর্তে জীবন, যেটা অরিজিৎ সিং করে দেখিয়েছে গোটা পৃথিবীর কাছে, যে আমরা সবাই, হ্যাঁ, তো যেটা দেখিয়েছে যে তোমার সঙ্গে তো ভালো সম্পর্ক না, যাই হোক, সেটা আমি বলছি, ও যেটা দেখিয়েছে যে গোটা পৃথিবীকে, যে আমি আমার শর্তে জীবনযাপন করব এবং তোমার প্রয়োজন হলে আমার মতন করে এসো আর কি আমার জীবনে। আমি না এখন বুঝতে পারি এইগুলো এখন খুব বুঝতে পারি, যত বয়স হচ্ছে বুঝতে পারছি সত্যি অন্ধের মতো করে নিজেকে পাল্টানোর কোনো দরকার নেই অ্যাকচুয়ালি। আমার যেটা নিড, তোমার বাজারে যেতে হলে বাজারে যাও, যাও, যদি মাথায় গামছা পেঁচিয়ে ওখানে বন্ধুদের সঙ্গে তোমাকে ওখানে দেখতে পান, তুমি ওটাই তুমি অ্যাকচুয়াল সঞ্জয় মণ্ডল। ওই তখন ওই বোধটা তৈরি হয়নি। আমি ভাবছি উনি কিভাবে নেবেন, না আমরা হয় না এখনো পর্যন্ত কোনো স্যারকে, স্কুলের টিচারকে দেখলে একটু একটু জড়সড় এখনো হয়ে যায়। এখনো আমি আমার স্কুলের কোনো টিচারকে দেখলে এখনো জড়সড় হয়ে যায়, এখনো ওই শ্রদ্ধার সাথেই প্রণাম করি। নিশ্চয়ই, হ্যাঁ। তো ওই ভয়টা, আমি যতটাই যাই হই না কেন, কিন্তু স্যারের কাছে ওরকম হয়ে যায়। তো ওই একটা ভাব এসেছিল যে দিদি আমাকে কিভাবে নেবেন, যে ওই হট্টগোলের মধ্যে ওইভাবে আমি করছি, ওইটা ওইভাবে নেবেন না, যেভাবে দেখেছেন ওইভাবে নেই। তো আমি একবার হ্যাঁ বলবো না বলবো ভাবছি, ও তো চেঁচামেচি করে দিল। যাকগে, সত্যি সত্যি তাই, আমরা কেন অন্যের মতো করে বাঁচবো, অন্যদেরকে খুশি করে বাঁচার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। নিজের শর্তে বাঁচা, সেটা এই গান বাজনাটাও আমরা ওর জন্যই আমাদের মতো করেই করি। একদম তাই। আমাকে বলছিলে না কেন টিন দিবে, আচ্ছা বলো, আমি তো সবাইকে খোল কিনে দেবো, ঢোল কিনে দেবো বা একটা ড্রামস কিনে দেবো, সম্ভব ছিল না তো 2004-05 আমার পক্ষে সম্ভবই না। আমি শুধু ভেবেছিলাম যে ওই বাচ্চাগুলো হয়তো এবার হারিয়ে যাবে, এইবার অন্যের পাল্লায় পড়বে, আমি যেমন পড়েছিলাম। পড়েছিলে যেমন? হ্যাঁ, না পড়লে জানবো কি করে ওটা খারাপ এটা ভালো। যেমন আসলে কি জানো তো, ওই যে আমাদের বন্ধুর কথা বললাম না, আমাদের বন্ধুদের মধ্যে তো আমরা বন্ধুকে কেউ কিছু বলেছে, চল তো দেখে নি, এই বন্ধুর দেখতে গিয়ে দেখেছি ওটা পরে পলিটিক্যাল হয়ে গেছে। ওই দেখে নেওয়াটা পরে পলিটিক্যাল হয়ে গেছে। এই পলিটিক্যালটাই যেদিন আমাদেরকে স্পর্শ করেছে, তারপর থেকে আমাদেরও জীবনযাত্রায়
অনেক রকমভাবে পরিবর্তন এসছে। সেটা কখনো বাপের বয়সী লোক আমাদেরকে দাদা বলে ডেকেছে, যারা চেনে না তারাও আবার বলছে ভাই ভালো তো। আবার পাড়ার মস্তান এরকম। যা হয় তাই হয়েছে আমাদের সাথে, যা হয় সিনেমায় যা দেখো তাই হয়েছে, তাই হয়েছে, যার ফল দিতে হয়েছে আমাদের পরিবারের লোককে। না, এটা কি মানে এটা কি মানে আমি বলবো যে মানে তুমি বলছো না পলিটিক্যাল হয়ে যাবে, মানে এটা কি পলিটিক্যাল লোকজন ইউজ করে এই ফোর্স এটাকে, বা কিভাবে করে? খুব সত্যি কথা বলতে কি, এইগুলো অনেকে স্বীকার করবে না, ইউজই তো করে, ব্যবহারই তো করে, কাঁধে হাত রেখে ভালোবেসে এগিয়ে দেয় তাদের স্বার্থে। তারা তারা তোমায় কোনো দিনই তার সন্তানের মতো করে স্নেহ করবে না, ভালোবাসবে না, বা আগলে রাখবে না। যেদিনকারে পিঠ চাপড়ে বলবে না দারুণ সাবাস সঞ্জয়, তোমার সিনাটা চওড়া হয়ে যাবে, তারপর তোমার সঙ্গে যারা আছে তারাও দেখবে সাবাস, তারা আমাদের সঙ্গে আছে, তুমি তো আরো সাহসী হয়ে যাবে না। তারপর তুমি যে অন্যায়টা করছো, বা তোমার 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 পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো আমি একটা পাড়ার জন্য বলেছি, আমি হয়তো আমার ওই ভাইটার জন্য বলেছি, বন্ধুটার জন্য বলেছি, বাট যে পদ্ধতিতে বলছো সেটা তো আইনত অপরাধ হচ্ছে। বলছি না, এই দাম আমাদের পরিবারের লোককে দিতে হয়েছে। যখন রাত্রির বেলা পুলিশ তো ছেড়ে কথা বলবে না, সবারই পলিটিক্যাল সোর্স আছে, চ্যানেল আছে, একজনের তো থাকে না। এসছে বাড়িতে পুলিশ এসছে শুনে? বহুবার এসছে, বহু রকমভাবে এসছে, বাট আমার কপাল ভালো, আমি কোনোদিনই কোনো অন্যায়ের সঙ্গে এমনভাবে যুক্ত ছিলাম না, প্রতিবাদ করেছিলাম। আর প্রতিবাদটা যে জীবন বদলে দিতে পারে, প্রতিবাদটা যে পলিটিক্যাল হয়ে যেতে পারে, প্রতিবাদটা যে নিজের পরিবারের লোককে বিপদে ফেলতে পারে, সেইটা উপলব্ধি করতে অনেকগুলো বছর লেগে গেছে। বুঝতে পারিনি বলেই জীবনের একটা, যেই সময় একটি ছেলের ভালো করে পড়াশোনা করা দরকার ছিল, ভালো করে ফুটবল খেলার দরকার ছিল, সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কথা ছিল, সেইগুলো পরে পরে হাতছাড়া হয়ে গেছে, মানসিক চাপে পড়তে হয়েছে। কারণ তুমি যত বুঝতে পারবে না যে তোমার জন্য এইগুলো হচ্ছে, তুমি তত ভীতু হয়ে যাবে, তত মেন্টাল উইক হয়ে যাবে, যে না আমি আর করবো না। তাতে হয়তো তোমার সঙ্গের লোকরা তোমাকে একটু বোকা ভাবতে পারে, তাতে কিন্তু ভাবুক, তবুও তোমার লাভ, তোমার বাড়ির লোকের লাভ, পরিবারের লাভ, তোমার ভবিষ্যতের লাভ। আর আমি হয়তো সেটাই ভেবেছিলাম, বা না বলতে পেরেছিলাম। এই না বলাটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, কারণ সেই সময় একটা গভর্নমেন্ট ছিল, তারপর একটা গভর্নমেন্ট এসছে, আবার আজকে একটা নতুন গভর্নমেন্ট। বাট এই সোসাইটির এই যে আবার সেই ঘুরে ফিরে সেকশন, সোসাইটির এই শ্রেণী বিভাগের মধ্যে আমরা যেই শ্রেণীতে বিলং করি, আমরাই ওই মাঠ ভিড় করি। সব থেকে বেশি মাঠের ভিড় হয় আমাদেরকে দিয়েই, সব থেকে বেশি মিছিলের ভিড় করি আমরা। এই যে ভিড়, এই ভিড়েরই একটি অংশ। এই যে নতুন রাজ্য সরকারের পরিবর্তন, তাতে যে চারিদিকে নতুন করে রাত্রেবেলা হঠাৎ করে উল্লাস, বা দুপুর 4টে বিকেল 4টের পর থেকে যে উল্লাস, ভাঙচুর, উমুক তুমুক, জড়িতও আমরা। বাড়ি ভাঙা পড়ছেও তো, দোকান ভাঙা পড়ছেও তো। হ্যাঁ, সাফারারও আমরা। এর দামটা সব থেকে বেশি দিতে হয় হয়তো আমাদেরকে, অন্যান্যদেরকেও দিতে হয়, বাট আমাদের বাঁচানোর লোক নেই, আমাদের কোনো গডফাদার নেই। আমার বাবা, আমার পরিবার ছাড়া আমাদের তো আর কেউ নেই বাঁচানো। যে যে পলিটিক্যাল দাদারা এই এটা করে, ইউজ করে আর কি। সেটাই তো, ওই আমাদের কোথাও একটা অজান্তে ভেবে নিই না যে তোমাকে বাড়ি থেকে যেতে হবে না, দাঁড়াও আছে বাঁচিয়ে নেন। কিন্তু আফটার এন্ড অফ দ্য ডে কেউ বাঁচায় না কাউকে, কেসটা খেতে হয়, উকিল ধরে পয়সা দিয়ে নিজেকে বাঁচাতে হয়। এটা কতদিন পারবে তুমি, যার বাবা অটো চালায় বা অন্যের বাড়িতে কাজ করে, যে পরিবারের মহিলারা কতদিন চালাবে? কত বন্ধু আছে আমাদের, কত পরিচিত ছেলেরা আছে যারা অজান্তে ইনভলভ হয়ে গিয়ে জীবনে 14, 15, 16, 17 বছর জেল কাটিয়েছে। আশা ছিল ভালো কিছু হবে, বড় কিছু হবে, ওর কথাই লাস্ট কথা হবে, এলাকায় ও যা বলবে তাই হয় না তো। অ্যাকচুয়ালি একটা মজার কথা কি জানো, যেটা আমি বুঝতে পেরেছি, এই ওয়েতে তোমার যত বয়স হবে তোমার ক্ষমা নেই, কিন্তু তোমাকে কিন্তু তোমার থেকে হাঁটুর বয়সে ছেলে চ্যালেঞ্জ করবে,
তোমাকে সেদিনকার প্রমাণ করতে হবে যেটা তুমি 30 বছর আগে প্রমাণ করেছো, ইউ আর দ্য পাওয়ারফুল, তোমার মাসল পাওয়ার আছে বা তোমার কথাই লাস্ট কথা, সেটা কিন্তু 30 বছর পরে একটা বাচ্চা ছেলের কাছে আবার নতুন করে প্রমাণ করতে হবে তোমার এই মাস্তানিটা এখনও করতে পারো, না হলে কিন্তু অপমানিত জীবন, শুধু তোমার না তোমার পরিবারেরও অপমানিত জীবন। আমার কপাল ভালো, আমি কিছু ভালো মানুষের সান্নিধ্য পেয়েছিলাম, কিছু শাসন কর্তার সান্নিধ্য পেয়েছিলাম, যারা শাসনের, আমি আজকে এই জায়গায় ভালোবেসেই শাসনটা করেছে, মেরে তো সবসময় শাসন হয় না, ভালোবেসেই করেছে এবং তাতে আমার লাভ হয়েছে। আমি ভালো আছি তাই আমি ওদেরকে আজকে ভালো রাখার চেষ্টা করি, আর অন্য কিছু না। অন্য কিছু আমি রাতারাতি তো সব কিছু হয় না, আমি কোনোদিনই খারাপ, আমি বললাম না আমি কোনোদিন কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্তই ছিলাম না, হয়তো প্রতিবাদ করেছি যে একটি ছেলে অন্যদিকে চলে যাচ্ছে, আমি প্রতিবাদ করেছি, পরে দেখলাম ছেলেটিকে অন্যদিকে যাচ্ছে না, ওকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে নিয়ে যাচ্ছে সে কোনো একটা পার্টি অফিসে চেয়ারে বসালো। আমি যে গভর্নমেন্টের কথা বলছি সে গভর্নমেন্ট সুকৌশলে খুব 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 কৌশলগতভাবে করতো, এত ওপেন বোঝা যেত না, পরের গভর্নমেন্টে আসলে যখন সবটাই বোঝা যেত। যাকগে আমার বাড়িতে এখন আর পুলিশ আসে না, আমার বলতে এক ফোঁটাও খারাপ লাগবে না, আমি এখন অন্যদের জন্য পুলিশকে গিয়ে বলি ও ভালো ছেলে, ওকে জড়ানো হচ্ছে, একটু প্লিজ দেখবে। আমার বিশ্বাস বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে যে আমি কোনো খারাপ কাজে যখন যুক্ত নই, আমি ওনার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারবো যাকে আমি একদিন ভয় পেতাম। বা সোসাইটিরও তোমার প্রতি বিশ্বাস বেড়েছে। একদম একদম তাই, একেবারে তাই। আমি তো এখন বাচ্চাদের সাথে তাদের পরিবারকেও বোঝাই, মানে আমার এই শিক্ষাটা শুধু বাচ্চা পর্যন্ত সীমিত নয়, তাদের পরিবার পর্যন্ত তাদেরকেও বলি কেন এত রাত্রে বাইরে থাকছে বা কার সাথে থাকছে, কি করছে ও, কতক্ষণই বা আমার সাথে এসে রিহার্সাল করছে, তারপরে কোথায় যাচ্ছে। মানে তুমি মানে কি করে বলি, মানে আমি চুপ করে বা শান্তিতে বসে আছি তা নয়, মিউজিক করছি, শুধু আমি কোনো বড় তবলছি বা কোনো বড় অন্য স্ট্রিং ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, আমি দারুণ একটা নাম হয়েছে, আমি একটা মাফলার বা শল গায়ে দিয়ে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছি তা নয়। আমি খুব অস্থির, খুব চঞ্চল সারাক্ষণ ওদেরকে নিয়ে, কোথায় গেল, কোথাও হারিয়ে গেল কি না, কারণ খুঁজে আনতে গেলে আবার তো ফের নতুন করে শুরু করতে হয়। অভাব রয়েছে তো, অভাবটাই তো করায়। আর এখন তো একটি বাচ্চা ইন্সপায়ার হচ্ছে আরেকটি বাচ্চাকে দেখে, তার দামি মোবাইলটা তাকে বাধ্য করছে, ক্লাস 9-এ পড়তে পড়তে সে ছেড়ে জায়গাটাতে কাজ করবে, ওর ইমিডিয়েট একটা স্কুটি চাই। প্রেমে পড়তে বারণ নেই, যখন তখন পড়া যায়, এখন সেটা তোমাদের সময় ছিল, আমাদের সময় ছিল, এখনও আছে। তোমার সময় একটু শাসন ছিল, আমার সময় একটু বেশি ছিল, এখন শাসনটা একটু কম, তো সুতরাং একটা ইমপ্রেশন আছে, একটা দেখানোর একটা ব্যাপার আছে না, প্রেজেন্টেশনের ব্যাপার আছে। হাতে দামি মোবাইল আর বাইক, মোটর বাইক একটা চাই, তখন কি করবে তার পাড়ার কোনো দাদা এভাবে একটা বুলেট নিয়ে এসে যদি বসে, গলায় মোটা সোনার চেন, বা একটা থার নামে একটা গাড়ি বেরিয়েছে, সে গাড়ি করে 4-5 জনকে নিয়ে আসে, তার একটা প্রভাব পড়বে না বাচ্চাটা গায়ে? আমি কোথায় খোল বাজাই আর সে কোথায় গাড়ি নিয়ে আসছে সোনার চেনওয়ালা, কার দাম বেশি, কার কথার দাম বেশি, কার প্রভাব বেশি? দুটো রাস্তা আলাদা হয়ে গেছে, একজনের প্রভাব নেতাভিত্তিক, আরেকটা মানুষের প্রভাব কর্মভিত্তিক। আমি তার মধ্যে পড়ি, আমি আমার কর্মের মাধ্যমে আমার প্রভাব এই বাচ্চাগুলোর মধ্যে রয়েছে, তার পরিবারের প্রতি রয়েছে এবং আমার নিজের জীবনেতেও রয়েছে। আমি আমার মতো করেই বেঁচে আছি, যবে থেকে বুঝেছি আমি আমার মতো করে এইভাবেই গান বাজনা করে বাজবো। হয়তো আর্থিকভাবে তেমন কিছু করতে পারিনি, তাহলে অন্য কিছু করতে হতো, কিন্তু শান্তিতে আছে, অনেক আনন্দে আছে। চারিদিকে কি হচ্ছে হোক, একটু চোখ কান খোলা আছে, বাট আমার বাড়িতে এত আর কোনো ডিস্টার্ব নেই, আর তো কেউ ডিস্টার্ব করছে না। হ্যাঁ, কিছু লোকের রাগ হয়, সেই রাগটা আবার অন্য কারণে, যে কেন একে টিভিতে দেখাচ্ছে, আমাকে কেন দেখালো না, এরকম একটা ছোট ছোট ঠিক আছে, থাকুক, এতে হয়তো তারও লাভ হতে পারে, হোক। যে কথাটা শুরু করেছিলাম, আমি ওদেরকে ইনস্ট্রুমেন্ট কিনে দেওয়ার আমার আর্থিক ক্ষমতা ছিল না। আর দ্বিতীয় কথা, কিনে দিলেই যে সে বাজাতে পারবে এটাও খুব
সত্যি কথা নয়। দুমদাম করে বাজানো, টেবিল চেয়ার স্কুলে বসে বাজানো একরকম, আর তালে বাজানো বা সুরে বাজানোটা একরকম। সেটা আজ আমি ভালো করে বুঝতে পারি। আমি যখন ওদেরকে স্টাফ নোটেশনে গিটারের জন্য স্যার রেখেছিলাম, আমি নিজেও শিখতে বসেছিলাম, আমার শেখাটা হয়নি। স্টাফ নোটেশনটা খুব কঠিন, ওরা সহজে নিয়ে নিয়েছে, আমি নিতে পারিনি। কিন্তু আমার মনে হয়েছে স্টাফ নোটেশনটা আমার জানা উচিত ছিল, মেট্রোনামটাও বোঝা উচিত ছিল। এইগুলো কাউকে একটা ইনস্ট্রুমেন্ট কিনে দিলেই হয় না, গুরু শিক্ষা লাগে। তো আমি ওদেরকে ইনস্ট্রুমেন্ট কিনে দিতে পারিনি। তার প্রধান কারণ যেমন ছিল অর্থ, অন্য একটা কারণও ছিল কিনে দিলেই বাজাতে পারবে, এটাও সত্যি নয়। তাই আমি চেয়েছিলাম যে হাতের কাছে যেগুলো খুব ইজি পাওয়া যায়। আমি তো আবার বললাম, আমি ট্যাংরা অঞ্চলে থাকি, এখানে ফেলে দেওয়ার জিনিসের অভাব নেই। এইগুলো জোগাড় করেছি, খুব সহজভাবেই জোগাড় হয়েছে। সেইগুলো দিয়ে এবার শব্দগুলোকে খুঁজে বার করা, সেইগুলোর জন্য আমি দিনের পর দিন এক্সপেরিমেন্ট করেছি। তাকে একটা আকার দেওয়া। তুমি দেখবে আমাদের বাচ্চাগুলো যে রোটোটা বাজায়, মানে টিনের, সেটাকে দেখবে একটা সারিবদ্ধভাবে একটা আকার দেওয়া হবে। সে আকারটা দিয়েছি, শব্দের সাথে অন্য শব্দের সংমিশ্রণ করেছি। কি গাইবো, সবাই তো গায়ক নই, আমরা কেউ গানই শিখিনি কোনো দিন। তো ভেতরকার যে ইচ্ছাটা ছিল সেটা পাবলিকলি করা যায় না, করলে হাস্যকর হয়ে যায়। আমরা বাংলা ছড়াটাকে নিলাম, তার কারণ হচ্ছে খুব সহজে একটু রিদিম দিলে ছোটো ছোটো বাচ্চাদের মনে একটা এফেক্টও পড়ে, তালে তালে পড়াটাও হয়ে যায়। আর ছড়াটা কোনো একটা মিডিয়ামের দাপটাতে প্রায় আজকে উধাও হয়ে যাচ্ছে। কোনো মিডিয়াম মানে বোঝাতে পারছি, সেই ছড়াগুলো এখন আর বাড়িতে সেইভাবে আলোচনাও হয় না, চর্চাও হয় না। তো ছড়াও বেঁচে থাকবে মিউজিকের মাধ্যমে। এ তোমাদের প্রথম ছড়া মানে হাট্টিমাটিম টিম, তারপরে খোকা গেল মাছ ধরতে। একদম। সেগুলো এখনো পারফরমেন্স হয়? এখনো করি। আমি বলছি না, আমি এই কাজ করতে গিয়ে দিল্লিতে কিছু বাঙালি মানুষের চোখে জল দেখেছি। তারা দীর্ঘদিন কর্মসূত্রে দিল্লিতে আছে, তাদের ছেলে মেয়েরা ওখানে লেখাপড়া করছে এবং উনি হয়তো ওখানেই বাসিন্দা। এই করতে গিয়ে তাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছি, জড়িয়ে ধরেছে, আশীর্বাদ করেছে। মানে আমাকে এমনও শুনতে হয় যে তুমি আমার ছোটোবেলাটা ফিরিয়ে দিলে। থেকে যায় তো সাবকনসিয়াস মাইন্ডে, কোথাও না কোথাও তো থেকে যায় ছোটোবেলা মায়ের ওই ভালোবাসা, বাড়ির মানুষের ওই ভালোবাসা, সেই ছড়া, তাদের চোখে জল এসে যায়। তো ছড়া আমি কোনোদিনই ছাড়বো না। আমরা এবার একটা নতুন আবার প্রজেক্ট করছি, ঝিঙেদার জমিদার কালাচাঁদ রায়রা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের মতো করেই করব। তো ছড়া আর ওই ফেলে দেওয়া জিনিস, ওই শব্দ খোঁজা। এটা আমাকে একটু বলো যে ধরো আমি তোমার মোটামুটি যেগুলো দেখেছি হচ্ছে বিভিন্ন রকম টিন, ঠিক আছে, কোনো সময় দেখেছি হচ্ছে প্লাস্টিকের বালতি বা এরকমও দেখেছি, থার্মোকল দেখেছি, থার্মোকল ইউজ করেছো তোমরা। তো এই যে তুমি যেটা বলছো যে শব্দটা খোঁজা, মানে শব্দটা এবং শব্দটার মধ্যে এই দুটোর মধ্যে যে ভেরিয়েশন রয়েছে, এই দুটো শব্দ, মানে একটা থার্মোকল বাজালে একটা আওয়াজ, বা একটা টিন বাজালে একটা আওয়াজ, বা একটা ডিব্বা বাজালে, মানে প্লাস্টিকের ডিব্বা বাজালে একরকম আওয়াজ। এইটাকে নিয়ে এই যে তুমি বলছো শব্দ খোঁজা এবং সেই শব্দগুলোকে পাশাপাশি মেশানো, এইটাকে নিয়ে কীভাবে কাজ করলে, মানে একটু যদি ডিটেলসে বলো ব্যাপারটাকে। অনিরাবদা, খুব সত্যি কথা বলছি, কাজ করতে গিয়ে বুঝেছি লো ফ্রিকোয়েন্সি। মানে আমার মনে আছে, সরি তোমার কাটলাম, যে আমি তোমার সঙ্গে একটা প্রজেক্ট করেছিলাম, যেটা হচ্ছে ওই বন্দে মাতরম করেছিলাম। তোমরা বন্দে মাতরমটাকে এইভাবে বাজিয়েছিলেন এবং সেখানে একটা বোধহয় ছিল, আমি যদি ভুল না করি, একটা আইসক্রিমের একটা ঘন্টি, এই যেরকম আইসক্রিমওয়ালা যখন এলে যে ঘন্টিটা বাজায়, সেটা থেকে তোমরা একটা ঘন্টি বাজিয়ে একটা আওয়াজ করেছিলে। এবং এটা বাঁশি, বোধহয় একটা পাইপ থেকে বাঁশির একটা আওয়াজ তৈরি করেছিল। এবং সাইকেলের রিংটাকে, সাইকেলের যে বেল, সেটা দিয়ে ওরা একটা আওয়াজ তৈরি করেছিল সেটা।
বিষয়টা কি জানো তো, আমি যদি এখন বলি না, এখন বলাটা ঠিক অনেকটাই কাগজের ফুলের মতো বিষয়টা হবে। আমি যখনই এটা করেছিলাম না, প্রথম দিন থেকেই বাই হার্ট করেছিলাম। কিছু দেখেছিলে, কিছু দেখে না, তোমার মনে হচ্ছে? সত্যি কথা বলি, তুমি বলো তো 2002-03 আমাদের জীবনে কম্পিউটার ছিল সেইভাবে? তাও আমার মতো মানুষের দেখার তো অনেক, মোবাইলও নেই, দেখবো কোত্থেকে? আমরা তো আমাদের মানে এই যে ভাবনাটা, মানে এই ভাবনা, এই যে একদম সত্যি বলি, মৌলিক সত্যি, মৌলিক খুব- ভাবনা, খুব সত্যি কথা, ঈশ্বর হয়তো চেয়েছিলেন আমি অন্যভাবে বাঁচি, আর অন্য কিছু না। আমি প্রথম দিন দিয়ে বলছি না, এইটা ভাবনাতে এইখান থেকে আমি ঘুমিয়ে শুয়ে থেকেও, অর্ধেক জেগে অর্ধেক ঘুমিয়ে এরকম অবস্থাতেও আমি হয়তো ভেসে যেতাম ওই ভাবনাতেই, যে এটাকে দিয়ে ওটা করলে কেমন হয়। আমি কিন্তু মানে পাগলের মতো একটা ছটপটানি হয় না ভেতরে, যে একটা মাথায় এসে এটাকে করতেই হবে। আমি কত নোংরার ভ্যাটে ভ্যাটে ঘুরে থার্মোকল জোগাড় করেছি, বিভিন্ন কোয়ালিটির থার্মোকল। লাস্টে একটা থার্মোকল পেলাম যেটা খুব কড়া আওয়াজ, অনেক রকমের সলিউশনের টেন ক্যান ইউজ করেছি যেগুলোতে বিভিন্ন ফ্রিকোয়েন্সির আওয়াজ। আমি লাস্টে ওইগুলোকে 5টা টিনকে 5 রকমের ফ্রিকোয়েন্সি টিনকে আলাদা আলাদা করে সবটাই কান দিই, সবটাই মন দিই। আমার কাছে কোনো যন্ত্র ছিল না। থার্মোকলার টিনের সাথে একটা লো সেকশনের সাউন্ড দরকার ছিল, যেটা খুব একটু ডেপথে আওয়াজ হবে। আমাদের আমাদের এই বাড়ির জলের ড্রাম মিনস আমাদের এই চীনাপাড়া বা চায়না টাউনে তো কেমিক্যালের ব্যবহার হতো। ওই কেমিক্যালের আফটার ইউজ ওই ড্রামগুলো ধোয়া মোছা করে বিক্রি করতো এই মাঠপুকুর বাজার বা আশেপাশে কোথাও। তা আমরা ওইগুলো কালেক্ট করে নিতাম, কারোর থেকে চেয়েও নিতাম, বা আমাদের বাড়িতেও ব্যবহার হতো। ওইগুলোকে ওই কর্পোরেশনের জল রেখে ওইগুলো দিয়ে স্নান টান বা বাসন মাজার কাজে লাগে। তো ওই ড্রামগুলোকে উল্টো পিট করে থেকে বাঁধার জন্য একটু ড্রিল করে ওইটাকে কোমরে বেঁধে হ্যামার দিয়ে, তো আস্তে 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 এইগুলো দিনে দিনে তৈরি হয়েছে। কোল্ড ড্রিঙ্কসের ছিপি, তার মধ্যে সাইকেলের স্পোক দিয়ে একটা ঝুনঝুনি মতো বানালাম। মিনারেল ওয়াটারের যে বোতলগুলো, এমটি বোতলগুলো, সেইগুলো খালি অবস্থায় ওর মধ্যে না আমাদের বাড়ির ওই লেডিসরা যখন কাচের ছুরি, ভেঙে যাওয়া ছুরিগুলো ওরকম খেলার ছলেই দিয়ে, কারণ ওর মধ্যে ডাল দেবো চাল দেবো সেগুলো তো কিনতে হয়, ঘরের লক্ষ্মী তো ওইগুলো ডাল চাল আমরা তো ওইভাবে দেখি, ওইগুলো দিয়ে অলক্ষ্মীর ব্যাপার এসে যাবে। আমাদের বাড়িতে এইগুলো চল আছে, মানে আমরা খেতে বসে যদি টুংটাং করতাম, আওয়াজ করতে, হ্যাঁ খেতে বসে আওয়াজ করতে। করতে নেই। এখন বয়স্ক মানুষ যাদের বাড়িতে আছে তারা সবাই এই শাসনটার মধ্যে দিয়ে গেছে, আমিও তাই। তো ওই ভাঙা কাঁচের চুড়ি দিয়ে ওর মধ্যে দেখলাম একটা শেখার টাইপের আওয়াজ হচ্ছে, তো দুম টাং দুম টাং, এই যে একটা একটা করে শব্দ, একটা একটা করে মানে দিস ইজ দ্য বেসিক, মানে হ্যাঁ, ডুম হ্যাঁ। টাং যাই হোক টাক ডুম ছিক টাক ডুম ছিক টাক ডুম। একটা থার্মোকলে যদি বাজাই টাক টাং টাং ডুম, এটা মিলিয়ে 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 এবার পেয়ে গেলাম প্লাম্বারতে ফেলে দেওয়া কিছু আয়রন পাইপ। সেখান থেকে একটা সুরেলা রেঞ্জ দিয়ে বাজালাম টুংটাং 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 টুং, যেটা পেয়েছি ওতে দিয়েই বার করেছি, আলাদা কিছু বার করিনি। যে 3-4টে পাইপ পেয়েছি সেটা দিয়েই বার করেছি, সেখান দিয়ে বাজালাম টুংটাং 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 টুংটাং। এই বাজাতো এটা ঢুম টুডুম টাক ডুডুম ডুডুম টাক ডুম টুডুম টাক ডুম। এই এক এক করে এক এক করে এক এক করে তুই বাজা, তুই আগে বাজা, এবার তুই আয়, 5 জন মিলে একসাথে আয়, এবার তুই যা, তোরা একটু আস্তে কর। আমার যারা প্রথম ভিডিওগুলো জানে, সেখানে রাহুল বলে যে ছেলেটি ছড়া বলতো, ও বলার আগে সবাইকে হাত দেখে থামতে বলতো, মানে এটা অ্যাক্ট, অভিনয় করে বলতো, মানে তোরা একটু আসতে হয় এবার আমি বলি। মানে বিষয়টা এই রাহুল কি করছে এখন? রাহুল মানে হচ্ছে বাবার নাম গান্ধীজি বলে যে সিনেমাটা, না, ওইটা কৌশিক। ওটা কৌশিক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা রাহুলের পরে, রাহুলকে দেখে ও রাহুলের পরে, রাহুলের পরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাহুলের পরে কৌশিক, কৌশিকের পর দুষ্টু, দুষ্টুর পর হ্যাপি, হ্যাপি এখন করছে, এখন করছে। আচ্ছা, তো রাহুল প্রথম হ্যাঁ এইটুক ছিল রাহুল, হ্যাঁ আমার মনে আছে রাহুলকে, আমার আমি রাহুলের প্যান্ট বেঁধে দিতাম, হ্যাঁ এবার দড়ি ছিল বারবার খুলে যেতাম, রাহুলের প্যান্ট বেঁধে দিতাম, এইটুক রাহুল। রাহুল এখন বড় হয়েছে, রাহুলের আবার এইটুক হয়েছে, ও আচ্ছা আচ্ছা, মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে, এই কিছুদিন আগে হয়েছে। কি করছে ও এখন? ও এখন একটা জব করে, একটা বেসরকারি সাথেই জব করে।
রাহুল পড়াশোনা করেছে ওই জেনারেশনের মধ্যে ওই প্রথম মাধ্যমিক পাস। এটা একটা বিশাল লড়াই ছিল। পড়াশোনা ওই করেছে, পরীক্ষা ওই দিয়েছে, আনন্দ আমি পেয়েছি। আমার ওই এতগুলো ছেলেপুলের মধ্যে ওই ওই সময় প্রথম মাধ্যমিক পাস। আমি ওকে কথা দিয়েছিলাম, তুই যদি কলেজে আসিস আমি তোকে স্কুটি কিনে দেবো। সেটা হয়তো হয়ে ওঠেনি ওর, বাট ওকে দেখে যে কৌশিক শিখতে এসেছিল, কৌশিকের একটু পড়াশোনার ইসেতে ছিল, সেই কৌশিক অ্যাকাউন্টসে অনার্স নিয়ে পাশ করলো। ও বাবার নাম গান্ধীজিটা কৌশিক করেছিল। কৌশিক করেছিল, হ্যাঁ। বাবার নাম গান্ধীজি, আবিরদার সাথে আমি জয় চ্যাটার্জি, হ্যাঁ, তারপরে আমাদের SRFTI থেকে 2-1টা ডিপ্লোমা ফিল্ম, অপু, আর এই যে ট্যাংরা ব্লুজ, হ্যাঁ। ট্যাংরা ব্লুজের সব কটা মানে মেল ভয়েসে যে কটা গান আছে সব ওরই। কৌশিক। এই তো আমার দেশ, মুখটা খুললেই শেষ, মানে প্রাঞ্জলের লেখা, নবারুণের মিউজিক, গেয়েছে কৌশিক। আর ও তো এবারে আনন্দবাজার পত্রিকাতে সেই সময় নমিনেটও হয়েছিল, জুবেন ও একসাথে একই ক্যাটাগরিতে। ওই সিনেমার প্রবর্তন না কি একটা ওদের অনুষ্ঠান হয় না? হ্যাঁ, সিনেমার বুঝতে পেরেছি, যেটা ওই BFJ করে আর কি, সিনেমার সমাবর্তন। হ্যাঁ, সমাবর্তন, ওতেই গেছিল, ওখান থেকে হ্যাঁ ডাক পেয়েছিল, গেছিল দুবার। ভগবান করুক ও আরো বড় হোক, কারণ আমাদের দলটা এখন ওই লিড করছে, কৌশিক। ও আচ্ছা, ওই লিড করছে। ওর সেন্স অফ মিউজিক আমাদের সকলের থেকে অনেক বেশি গ্রোথ করেছে। ওই ভালোবাসা, ভালো লাগাটাও আমাদের হয়তো এসেছে আমাদের পরে, বাট ওইটাকে এতটাই বেশিভাবে গভীরভাবে নিয়েছে। ও আজকে স্টাফ নোটেশনের প্রথম ছাত্র আমাদের ওই গ্রুপে, টিচারের থেকে এই শিক্ষাটা নিয়ে আজকে নিজের দলের ছেলেদেরকে ওই শেখায়। গিটার, যে ছেলেটি বেস গিটার বাজায় তার কোনো টিচার পায়নি, সে ওর থেকে শিখেই এখন বেস গিটারটা ওর সাথেই বাজাচ্ছে। তা তোমার গ্রুপে কি এখন বেস গিটার বা ইনক্লুড আমি করেছো? বললাম অনিলাবদা, আমি কোনো চাইবো না আমার বয়সে গিয়ে কোনো ছেলে টিন ডিবে বা থার্মোকল বাজাক, ও বরঞ্চ গিটার বাজাক, ও সেতার বাজাক, ও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ও স্কলারশিপের জন্য। কিন্তু তোমার যে ইউএসপিটা তোমার ছিল, যে মানে এইটা দিয়ে যে মিউজিক করা যায়, সেটা তো তোমার ইউএসপি, সেটা তো নষ্ট হয়ে যাবে, তো না হয়ে যাবে, তোমার মনে হয় না? আচ্ছা বলো, একটা দায়বদ্ধতা নেই একটি বাচ্চাকে কি খালি নিজের স্বার্থেই ওই টিন ডিবে বা থার্মোকলে আটকে রাখবো? এইটা আমি কি ধরনের মাস্টারমশাই তাহলে? আমার তাহলে তো শুধু নিজের স্বার্থে ওদের ইউজ করা হলো। হ্যাঁ, ভগবান আমাকে যদি 10টা হাত দিত আমি একা বাজাতাম, আলাদা ব্যাপার, পাইনি আলাদা ব্যাপার। ওদের ভালো লাগাটা হয়েছিল, ভালোবাসা ছিল মিউজিকের প্রতি, তাই দল তৈরি হয়েছে। কিন্তু এটা তো মিউজিক্যাল গ্রুপ নয়, এটা তো মিউজিক্যাল কোনোদিনই কোনো মিউজিক্যাল গ্রুপ না। এটা টিভিতে দেখিয়েছে তাই, এটা ইন্ডিয়া গট ট্যালেন্টের মতো ন্যাশনাল টেলিভিশনে আমাদেরকে নিয়ে ওইভাবে হাইলাইট হয়েছি তাই। আমরা তো কোনোদিনই এটা মিউজিক্যাল গ্রুপ নয়, আমরা জাস্ট ভালো লাগার জায়গা থেকে বাজাতাম। এবার আমি যদি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবি যে টিন ডিবে থার্মোকলেই আটকে থাকবো, তাহলে কিন্তু কৌশিকের মতো ছেলেদের বা দুষ্টুর মতো ছেলেদেরকে জাস্টিস করলে না তুমি। মিউজিকের জন্য আমি কিন্তু হেরে যাবো। অনিলাবদা কোনোদিন যদি আমি প্রশ্ন করেন ওই বাচ্চাটা কী লাভ হয়েছে, আজকে আমি তো পালাবার মানুষ নই, আমি তো কোনোদিনই পালাইনি, নিজের সাথে পালাই, মানে হয় না দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাবো, আমি তো সেই মানুষ নই। আমি তো লড়তে ভালোবাসি, আমি সেদিনকারও লড়তাম, আজও লড়ি, ভবিষ্যতেও লড়বো। সেই লড়াইটা হয়তো খালি চোখে দেখা যাবে না, কিন্তু লড়ছি তো, আমি নিজের সাথে তো লড়ি। তুমি আমাকে প্রশ্ন যদি করো কী গো এখনও হয়ে গেল 10-12 বছর 15 বছর সেই টিন ডিমে বাজাচ্ছ, কী হলো, কী ডেভেলপমেন্ট হলো, আমি উত্তর দিতে পারবো উত্তর দিতে? তার থেকে ভালো হবে না মাথা উঁচু করে বলবো ও আজকে বেস গিটার, জানো এই গানটা ও লিখেছে, জানো আজকে এই যে বাঙালি লড়ে বাঙালি গড়ে, এর এত সুন্দর একটা কম্পোজিশন, হয়তো আমি ভেবেছি এতে বেশ কিছু ওয়ার্ড কৌশিকের মতো ছেলের দেওয়া। এটা ভালো লাগছে না তোমার, এটা লাগছে না, তুমি এটা করো। এখন আমি ওর কথা শুনতে হয় আমাকে, আমার মনে হয়েছে ও ঠিক বলছে। ওই গানটাতে ইলেকট্রিক গিটারে একটা পার্ট বাজিয়েছে, ও বাজিয়েছে। অনিলাবদা আমি কোনো কাউকে ভাড়া করে এনে বাজাইনি। আমার আনন্দ যে আমি এই শব্দটাই দেখেছিলাম ও একদিন গিটার বাজাবে, ও আজকে ইলেকট্রিক গিটার বাজাচ্ছে এবং শিখে বাজাচ্ছে, কোথাও দিয়ে আলাদা করে হাত ভাড়া করে কাউকে আনতে হয়নি। বেস গিটারটা যে দুষ্টু বাজালো, বিনা মাস্টারমশাই শেখা দুষ্টু, কৌশিকের দেখে শিখেছে, ও তো আমারই দলের একজন। হ্যাঁ, আমার ইউনিকনেসটা হয়তো কোথাও একটুখানি ধাক্কা খাবে, বাট আমি তার থেকে বেশি আনন্দ পাবো এরা যদি একটা নিজেদের আইডেন্টিটি তৈরি করে, ইনস্ট্রুমেন্টাল কোনো কিছু একটা বিষয়, যাতে এরা অন্য কাউকে শিখিয়ে তাদের জীবিকা অর্জন করতে পারে, তাদেরকে যাতে এই দুটো রোজগারের জন্য মিউজিকটা ছেড়ে অন্য কোথাও যেতে না হয়।
এই মিউজিকটা যেন আমি যদি অন্য মাস্টারকে সামান্য অনারিয়াম দিয়ে এদেরকে শেখানোর জন্য, তাহলে এরাও মাস্টার হতে পারে, এরা কাউকে শেখাতে পারে তো, শিখিয়ে নিজেদের তো জীবন জীবিকা খুব বড় কিছু নাই হোক, গাড়ি বাড়ি নাই হোক, ভাত ডালটা তো করতে পারবে নিজের পরিবারের জন্য। একজন টিচারের সম্মান তো আলাদা সামাজিকভাবে। আমি তো আজ বুঝতে পারি আমাকে যখন কেউ স্যার বলে ডাকে, কোথাকার সঞ্জয়কে আজকে কেউ স্যার বানিয়েছে এই মিউজিকের মাধ্যমে, তা আমার কাছে ওটা সম্মান নেই? একটা স্যার বলে ডাকছে, আমাকে কিভাবে বাঁচতে হবে আমাকে সেটা খুঁজে নিতে হবে না? এটা তো একটা দায়িত্বের জীবনযাপন, যে আমাকে কেউ মাস্টারমশাই স্যার বলে সম্মান দিচ্ছে মানে আমি আর কোনো কুপথ খারাপ কাজের সঙ্গে যুক্ত হব না। এটা দারুণ একটা মজার বিষয়, এই সমাজ থেকেই পাওয়া, এটা তকমা হয় না একটা খারাপ ভালো, তো এই তকমাটা তো লেগেছে পিঠে যে আমরা ভালো, এটা তো আমাদের বাঁচতে সাহায্য করছে মাথা উঁচু করে। তুমি দেখো না এই কৌশিক কোনোদিন হয়তো আর খারাপ কাজে যুক্ত হবে না, অজান্তে হলে কিছু অ্যাক্সিডেন্টাল আলাদা ব্যাপার, নাহলে হবে না হয়তো। আর আমরা তো কেউ বাই বন খারাপ ছিলামই না, কোনোদিনই ছিলাম না, তো অজান্তে হয়েছে সব কিছু। পথ দেখানোর কেউ ছিল না, হাত ধরার কেউ ছিল না, রাস্তা দেখানোর কেউ ছিল না, আমি তো রয়েছি ওদের জন্য। ওদেরকে আর কেউ মিসগাইড করতে পারবে? ওরা যেভাবে স্টেজে দাপিয়ে পারফর্ম করছে, তোমার মতো বা আরও অনেকে আছে সমাজে যারা ওদের অ্যাপ্রিসিয়েট করছে, ওদের ভালো লাগা শুরু হয়ে গেছে, ওদেরকে আর কেউ ভুল পথে নিয়েও যেতে পারবে না। আর বাকি রইল এই টিন ডিবে। তোমাকে আমি কিছু খবর দিয়ে রাখি, টিন ডিবের মতোই রয়েছে, কিন্তু ডিবে ওপরে এখন একটা লেয়ার তৈরি করা হয়েছে যেখান থেকে সুন্দর টোন বেরোচ্ছে। এই কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই করা, যেটা আমি ভেবে ভেবে বানিয়েছি। কিরকম? তুমি দেখবে টিনগুলো বাজালে আগে তুবড়ে যেত, বারবার চেঞ্জ করতে হতো। এখন ওর মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছাউনি দিয়ে একটা লেদার হয় না, ড্রাম হেড হয় তো, লেদার দিয়ে হয় তো, আমি লেদার না, আমি এই পিভিসি বোতলগুলোই ইউজ করেছি এবং খুব সাকসেসফুলি ইউজ হচ্ছে ওটা। হয়তো তবলার মতো মানে কোনো তবল মানে প্রফেশনাল তবলা বলছি আর কি, হ্যাঁ বলছি, যদি আমার সঙ্গে কথা হয় আমি তার কাছে হেরে যাবো, বিকজ তার ওই সুর কানি যেটা সেটা হয়তো এতে নেই, বাট এতে যেটা আছে সেটা আমি রিদমটা পেয়ে যাচ্ছি। হয়তো ক্লাসিক্যাল ঘরানায় মিউজিকটা এতে হবে না, বাট কানে ভালো লাগবে এরকম মিউজিক এতে হতে পারে। আমি সেটা করেছি। আমি একটা কলসিকে, একটা স্টিলের কলসি, ফুটো কলসিকে কেটে গিটার বানিয়েছি, এবং গিটার মানে রীতিমতো গিটার। কৌশিক যে গিটারটা 8,000, 10,000, 12,000 টাকা বা তারও থেকে বেশি দামে কিনেছে, আমি সেইটা মাত্র 2,000 টাকায়, 2,000 টাকাও লাগেনি, কলসিটাও পয়সা লাগেনি। হ্যাঁ, কিন্তু তোমার এই যে এই যে কি বলবো, এই কাজটা, তোমার যে এই কাজটা, এটা তো একটা বিপ্লব ছিল, এটা একটা মেসেজও ছিল যে সব কিছু ফেলে দেওয়া যায় না, সেগুলো রিসাইকেলও হয়। তাহলে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে তুমি একদম ধাপা এরিয়া থেকে দাঁড়িয়ে তুমি যে মেসেজ গোটা পৃথিবীকে দিয়েছিলে, যে সেটাও তো কোথাও গিয়ে, তাহলে এই যে তুমি ডেফিনেটলি তোমার জায়গাটা, আমি তোমার জায়গায় তুমি যখন বলছিলে আমার কোনো যুক্তিই ছিল না যে একজন সত্যিই তো একজন মাস্টারমশাই, সে তো চাইবে তার ছাত্ররা আরও একটু নতুন প্রযুক্তি, নতুন কিছু, নতুন মিউজিক, সেগুলো অত্যাধুনিক মিউজিক সেটা বা যেটা চালু মিউজিক সেটাকে অ্যাক্সেস করতে পারে, ডেফিনেটলি একটা মাস্টারমশাই চাইবে। কিন্তু একই সঙ্গে সঞ্জয় মণ্ডল গ্রুপ যে কাজটা করেছিল সেটাও তো কিন্তু একদম ভীষণ অমূল্য, ভীষণ দামি একটা কাজ করেছিল। শুধু 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 তাই, তুমি জানো একটা গল্প বলি, আমি ইন্ডিয়া গট ট্যালেন্টের পর আমাকে কত লোক অভিযোগ করেছে, সঞ্জয় ঘুমোতে পারছি না তোদের জন্য, তুই কি এমন টিভিতে দেখালি, পাড়ায় পাড়ায় গলি গলিতে এগুলো শুরু হয়েছে, ঘুমোতে পারছি না। আর ঠিক আমার সাথেও একটা ঘটনা ঘটলো। আমি আমার স্যারকে নমস্কার করতে গেছিলাম ট্রেনে করে, আমি নমস্কার করে ফিরছি, হঠাৎ করে দেখি প্ল্যাটফর্মে 4-5 জন রেলগাড়ির মতো করে যাচ্ছে, আর বুকে একটা থার্মোকল ঝোলানো, একটা টিনের ডাব্বা ঝোলানো, বাজাচ্ছে আর হাট্টিমাটিম টিম করছে। আমি নেমে গেছি ট্রেন থেকে, ওদের পেছন পেছন ঘুরলাম, ঘুরে ঘুরে ওরা একটা জায়গায় দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। মনে বলতেও কেমন লাগে, এই কী করছিস তোরা এইগুলো? আমরা সঞ্জয় মণ্ডল গ্রুপ। সঞ্জয়দা কোথায়? দাদা বোম্বে গেছে। এইগুলো কি দেখো নি টিভিতে আমাদেরকে, হাট্টিমাটিম টিম? আমার না চোখে জল আসলো অনিলাবদা, আমার একদম চোখে জল এসে গেল। আমি একটু মানে কি আর বলবো, যে আমি অজান্তে কি করলাম অজান্তে। এই তুমি বলো। সে তো প্ল্যাটফর্মের বাচ্চাটাই।
হ্যাঁ, প্ল্যাটফর্মের বাচ্চারাই, প্ল্যাটফর্মের বাচ্চারা। অনিলাবদা কি বলবো, হ্যাঁ মানে আমি তো তাকে চিনিও না, সে আমাকে চিনে না। সে আমাকে বলছে সঞ্জয় দা বম্বে আছে। ও আমি সঞ্জয়, ও জানে না আমি বম্বে আছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাজাচ্ছে খালি মিউজিকটা, ওই ও কানেক্ট করে নিয়েছে ওই জায়গাটায়, কিছু নেই, কিনতে লাগেনি তো, কিনতে লাগেনি। যা পেয়েছে কুড়িয়েছে। তুমি ভাবো না, এই মিউজিকটা আমি তোমাকে বলি, আমাকে অনেকেই বলেছিলেন আমার স্কুলে এসে, স্যার সপ্তাহে বা মাসে 2টো করে ক্লাস করবেন, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল। আমি ইচ্ছা করে যাইনি। তার কারণ জানো, আমি একটি ছেলেকে, সেও ওই ইংরেজি মিডিয়াম স্কুলেই পড়ে, তাদের ইন্টারনাল স্কুলে যে ইন্টার কম্পিটিশানগুলো হয় তাতে কোনো একটা কোম্পানির কম্পিটিশন হয়। সে বলেছিল, স্যার আমাকে 2 মিনিট দিয়েছে, 3 মিনিট দিয়েছে, আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন। আমি যেখানে রিহার্সাল করতাম ওই যাতায়াতের পথেই ছেলেটি হতো, শুনেছে কোনো দিন, এটা বম্বে থেকে আসার পর। তো তাকে আমি বলেছিলাম, ঠিক আছে কয়েকটা জিনিস আনিস, আমি দেখি। তো আমি ওই 2-1 মিনিটের কম্পোজিশন ওকে তৈরি করে দিলাম। সে ফার্স্টও হয়েছিল, আমাকে নমস্কারও করেছে, আমাকে এসে নমস্কার করে সম্মান জানিয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি। আফটার অল মানে কিছুদিন পর দেখছি আমাদের দলের মতো করে একটা দল তৈরি হয়েছে। তা একটি বাচ্চা ছেলের কাছে সুযোগ রয়েছে ইনস্ট্রুমেন্ট কিনে বাজানোর, সে শখে এটা বাজাতে গিয়ে একটা দল তৈরি করে ফেললো। একটি বাচ্চার কাছে, তোমার কাছে ওই প্ল্যাটফর্মের বাচ্চাগুলো অনেক দামি আর কি অ্যাকচুয়ালি। না ওদেরই তো দরকারই, সেটাই বলছি। ওরা তো তবেই তো ওরা অন্য পথে যাবে না, তবেই তো ওরা এই মিউজিকটাকে নিয়ে নতুন করে বাঁচতে পারে। আমার এই মিউজিক করার প্রথম, যেমন নিজেদেরকে ভালো রাখা ছিল, পরে পরে বুঝেছি শুধু নিজের জন্য নয় তো, সমাজের ওই প্রত্যন্ত ছেলে মেয়েদের জন্য যারা বলে আমাদের কিছু হবে না, আমরা পড়াশোনা জানি না, বা আমরা ওই, এত সহজে জীবন বেছে নেয় ওরা। আমি বলছি না, আরও তুমি চেষ্টা যদি করো এটাকে মাধ্যম করেও করতে পারো। আমি কেন আজকে বললাম না, আমি একটা কলসি দিয়ে গিটার বানাচ্ছি বা ইনস্ট্রুমেন্টগুলো একটু অন্য আকার দিচ্ছি, সবই ফেলে দেওয়া খুব ইজি, কিন্তু আর এবার একটু অন্যরকম করে প্রেজেন্টেশন। আমি খুব মানে ভেতরে কোথাও একটা আমার ভেতরে চলছে, আমি কোথাও সুযোগ পেলে একটা স্টেজ পারফরমেন্স করব উইথ মুভমেন্ট, এটাকে একটু থিয়েট্রিক্যাল আর্ট ফর্মে মিউজিকটাকে আমি প্রেজেন্ট করব, এবং সবই ফেলে দেওয়া। এই গিটারটাও বানাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে, মানে বানিয়ে ফেলেছি। মানে আমার এখানে একটা সলিউশন, মানে আমি ভাবছিলাম, তুমি বলার সঙ্গে সঙ্গে ভাবছিলাম এর সলিউশনটা কি। একই ধরনের তোমার একজন শিক্ষকের যে কি বলবো, একটা ভাবনা থাকে যে তার ছাত্ররা নতুন কিছু শিখবে, নতুন কিছু যেটা চালু জিনিস তাদেরও জীবন ধারণের জন্য, সে যাতে যেটা চালু মিউজিক সেটা জানতে পারে। আর একের সঙ্গে তোমার যে ইউএসপিটা, তুমি যে কাজটা করছো সোসাইটির জন্য করছো বা করেছো, সেটাও চালু রাখা দরকার। আমার মনে হয় দুটোই একই সঙ্গে সম্ভব। কারণ যদি এই ছেলেরা, ধরো আজকে কৌশিক বা আজকে দুষ্টু, তারা গিয়ে কোনো একটা প্রফেশনাল গ্রুপে গিয়ে সে যদি সত্যি ও গিটারটা বাজায়, ইলেকট্রনিক গিটারটা বাজায়, সে যদি ইলেকট্রিক গিটারটা বাজায়, সে তার জীবন ধারণের ইয়েটা পাবে, অর্থটা পাবে। কিন্তু একই সঙ্গে তোমার গ্রুপে যখন পারফর্ম করবে, তখন সে পুরনো এটা নিয়েই করুক না, কি অসুবিধা? এই দলটা এখন ওদেরকেই দিয়ে দিয়েছি। আমার অবস্থা হয়েছে গোলকিপারের মতো, আমি এখন শুধু খেলাটা পরিচালনা করি। রাইট উইংসকে বলি ওঠ, সেন্টারকে বলি একটু অ্যাটাকে যা, আয় নিচে নেমে আয়, মানে আমরা মাঠে যেইগুলো করি। আর এই টিমটা তো ফুটবলেরই মতো, আমি পেছনেই থাকি, এদিকে আমার রাইট উইংস, এদিকে আমার লেফট উইংস, সেন্টারে আমার যে কবিতা বলে, বাকি তো আর কিছুই নেই। এরকম করেই ভাবনা। আর মজার কথা হচ্ছে, আমাদের এখন যে কটা পারফর্ম আমরা করেছি তাতে কিছু রিয়েল ইনস্ট্রুমেন্ট আর কিছু আমাদের তৈরি সেই জিনিসপত্র দিয়ে ইনস্ট্রুমেন্ট, এটা দুজনেরই কোলাবোরেশন করে পারফরমেন্স করি। আমরা যখন মনে হচ্ছে যে এর রিদম সেকশনটা, পারকাশন সেকশনটা আমাদের থাকবে, আমরা তখন পারকাশন সেকশনটা আমাদের নিয়ে নিই। আমাদের এখনও পর্যন্ত কোনো রিয়েল ড্রাম বা ওরকম কিছু নেই, ওই সবটাই আমাদের বাকেট, টিন, থার্মোকল দিয়ে। হ্যাঁ, আমি বলছি ভাই, মানে যদি গিটারটার কথাও তুমি বলো, তুমি যে মাটির কলসি দিয়ে গিটারটা বলছো, সেটাই বাজুক তোমার সঙ্গে। হ্যাঁ, সেটাই বাজুক আর কি, আমার মনে হয় বাজানো যায়। এই যে কৌশিকের কাছে আমার একটা সমস্যা কোথায়, কৌশিকের কান না এখন তৈরি হয়ে গেছে, কৌশিক এখন বুঝে গেছে এটা সুরে লাগছে না, কৌশিকের কান তৈরি হয়েছে। কৌশিক বা দুষ্টু বলছে না এটা না সুরে যাচ্ছে না, বা ছোটু বলছে এটা চাং চাং করছে, বুঝলে, বড় মেটালিক আওয়াজ আসছে, এটা হবে না।
তখন আমি না ওই যেই মনে জোর নিয়ে এগোচ্ছিলাম দুম করে পড়ে যায়। আমার মনে হয় না সেই জায়গাটা মানে অতটা মানে তোমাকে যে শুনতে আসছে সে ওই জায়গাটা দিয়ে বিচার করছে। আমার মনে হচ্ছে তার সঙ্গে তার ভাবনার মধ্যে অনেক কিছু চলছে, যে কথাগুলো আমরা 1 ঘন্টা ধরে বলছি সেইগুলোও চলছে তার মাথায়। তাহলে একটা কাজ করা যেতে পারে, আজকে এটাও একটা বড় পাওয়া, আমি অনিল অবতার এই কথাটা মাথায় রাখি, রেখে এটাকে অন্যভাবে ভাবি যে এটাকে এইভাবেও বাঁচিয়ে রাখতে পারি। একদম মাছিয়ে রাখাটা খুব জরুরি সঞ্জয়। কারণ আমার মনে It's হচ্ছে not এখন that- আমি কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে তাই তো, কারণ আমি ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়ার প্রজেক্টের সাথেও কাজ করেছি। কেন দিল? তাহলে আমি এই কাজটা করি বলেই দিয়েছে। Absolutely দিয়েছে তাই। আমি আজও পর্যন্ত কাউকে বলিনি যে আমাকে একটা অনুষ্ঠান দাও, তবুও আমার অনুষ্ঠানটা বছরে 4-5টা হলেও চলছে, আর এইতেই চলছে, মানুষ এতেই ডাকে। না, এবং শুধু তা না, তোমার এটার মধ্যে একটা সোশ্যাল মেসেজ আছে, এটা একটা সোশ্যাল রিফর্মেশনের কাজ আছে, এটাকে বন্ধ করলে হবে না। যাই হোক, দুষ্টু বা কৌশিকরা তারা ডেফিনেটলি এই মিউজিকটাও চর্চা করুক, অন্য জায়গায় বাজাক, প্রফেশনালি বাজাক, সমস্ত কিছু করুক, কিন্তু যখন এই প্ল্যাটফর্মটায় আসবে তখন তাদের কিন্তু অন্য দায়িত্বও একই সঙ্গে থাকবে আমার মনে হয়, আমি সেটা ওরাও বুঝতে পারবে। এটা আমি না আজকে আমার সাথে নিয়ে যাবো অনিল অবদান, তুমি আমাকে আবার একটা নতুন দিক দেখিয়ে দিলে। থাক, এটা থাকুক, আমি ওদের সাথে না, আমার মানে ওদের সাথে না, এটা আমার ভেতরে এখন চলবে বেশ। মানে আমি চেষ্টা করব যে এইটাকেই, এটা যখন একটা পরিচিতি পেয়েছে অনেকগুলো বছর ধরে, অ্যাবসলিউটলি তাহলে অ্যাবসলিউটলি এটাকে বাঁচিয়ে রাখাও এটাকে আমাদের বাঁচিয়ে রাখা দায়িত্বের তোমাদের মধ্যে দায়িত্বের মধ্যে পড়বে। ঠিক আছে, এটা মাথায় থাকবে। আর সবথেকে মজার কথা কি, কারণ তোমার ওই প্ল্যাটফর্মে যে ছেলেগুলো সঞ্জয় মণ্ডলের গ্রুপ হয়ে নিজেদের ভাবছে, তারা কিন্তু কোনো যে ছেলেটা যে গিটার বাজাচ্ছে, প্রপার গিটার বাজাচ্ছে বা প্রপার ড্রাম বাজাচ্ছে, তাকে ভেবে কিন্তু সে হাঁটছে না ওরকম ভাবে। আমারও মনে হয় তুমি আমাকে আজকে একটা নতুন দিক দেখিয়ে দিলে। মানে এটা দেখা খুব দরকার ছিল, এই দর্শনটাও খুব দরকার। ঠিকই তো, ওই বাচ্চাটা আমাকে চেনে না, বাট আমার এই মিউজিকে ইন্সপায়ার। হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। তাহলে আমি তো তার সাথে তুমি তাকে ইয়ে করে দিতে পারো, তার চোখটা বদলে দিতে পারো। না 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 না, তাহলে আমি তাহলে তো আমার এই কাজটা যে উদ্দেশ্য করা ছিল সেই কাজটা উদ্দেশ্য থেকে সরে যাবে। একদমই তাই। আমার মনে হয় তুমি এবার নতুন করে ভাবতে পারো আর কি এটা। এই না হলে বড় দাদা। হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। এইভাবেই তো শেখা যায়। এটা আরেকটা শেখা হলো। আমি ভেবেছিলাম হয়তো আমি ওদেরকে একটু জায়গা তৈরি করে দিই, আমি এবার হয়তো ওরা পেয়ে যাবে। ওরা যখন এই সুরের জগতে, তালের জগতে আছে, ওরা নিশ্চয়ই ওদের জায়গাটা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমার মাথায় থাকবে। এবং আমি 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 আচ্ছা, আমি আজকেই কথা দিয়ে যাই তোমাকে, এর নতুন নতুন আকারে ইনস্ট্রুমেন্ট হবে, ফেলে দেওয়ার জিনিসপত্র দিয়েই হবে। হ্যাঁ, একদম তাই করো। হোক, একটু প্রফেশনালি করবো, বাট বাতিল জিনিসপত্র দিয়ে করবো। অ্যাবসলিউটলি তাই, অ্যাবসলিউটলি তাই করো। ঠিক আছে, ঠিক আছে। আমি এই চোখের সামনে দেখতে পাচ্ছি দুটো জিনিস। একটা ওইখানে একটা হেলমেট রয়েছে, আর ওখানে একটা জলের ওই গ্লাস রয়েছে। তো বাজাতে বললে একটু বাজাবে কিরকম? সে তো শব্দ তো তুমি এটা দিয়েও করতে পারো। হ্যাঁ, গাল দিয়ে করে, বিক্রম দা আছে, করেন। কালিকাদার কথা মনে পড়লো। কালিকাদাকে নিয়ে আমাকে নিয়ে একটি অনুষ্ঠান হয়েছিল, প্রিয়াঙ্কাদির রান্নাঘর। আচ্ছা, আমি গেছিলাম। কালিকাদার সাথে তার আগে থেকেই আমাদের জি বাংলা সারেগামা পায়ের মাধ্যমে পরিচয়, দুজন মিলেই। তো কালিকাদা তো গানের লোক, সে সব জায়গায় তার যাওয়া আসা খুব ইজি। আমাকেও বলছে তুই ওই একটা সাজানো ছিল, একটা ডেকোরেট একটা পাত্র ছিল, বলছে তুই ওইটা নে না, তুই তো ম্যাজিশিয়ান, তুই মিউজিশিয়ান না ম্যাজিশিয়ান, তুই এটা দিয়েই বাজা, আমি একটা গান ধরি। ও আমি তাই করলাম। বাজানো যেতে পারে, কিন্তু এই যে একটা শব্দ, তো এই যেটা বলছিলাম, এর সাথে আরেকটা শব্দের সংমিশ্রণেই কিন্তু, হ্যাঁ, এই শব্দটা যে তৈরি হয়, এটা আমরা কিন্তু ভাবি না অ্যাকচুয়ালি, যে বিভিন্ন জায়গা থেকে যে একটা শব্দ তৈরি হতে, এবং তোমাদের পারফরমেন্স অসাধারণ। যখন সবাই বাজাতে আরম্ভ করে, এটা সত্যি। আমি না আজও রাস্তায় যাই আসি, মাথায় সারাক্ষণ ঘোরে এটা দিয়ে কী সাউন্ড বেরোতে পারে রোজ। আমি এর বাইরে ভাবতেই পারি না। আমি এখনও ভাবি যে এইটা তো এই শব্দ বেরোতে পারে, এটা বাজাচ্ছে, এটা বাজছে, আমার মাথায় এখন আসতেই পারে যে এই শব্দটা আমি কোথায় শুনেছি, এর দিয়ে কি, এটা কোথায় যেতে পারে। আমি এখনও প্রতিদিন প্রতি মুহূর্ত আমার মাথায় সারাক্ষণ চলতেই থাকে এই শব্দটা কোত্থেকে আসে বা কী করা যেতে পারে। যে কোনো জিনিসেরই নিজস্ব একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটাকে অন্যের সাথে মিশিয়ে
নতুন একটা শব্দের সৃষ্টি করা যেতেই পারে, সেটা আমি করি, সেটা আমি ভবিষ্যতে আবার করব। আজকে তুমি আমাকে যে নতুন করে আবার বললে না এটাকে বাঁচিয়ে রাখতে হবে, সিরিয়াসলি বাঁচিয়ে রাখতে হবে। ঠিক ওই বাচ্চারা তো বলেছিল আমি সঞ্জয় মণ্ডল গ্রুপ, আমি ওর জন্য কেন আমি ওকে অ্যাবসলিউটলি হ্যাঁ তাকে ডিপ্রাইভ করবে না তুমি। না 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 আর থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি শুধু কৌশিকদের কথাটাই ভাবছিলাম, হ্যাঁ কৌশিকদের মতো করে আরো অনেক বাচ্চা আছে সেটা Absolutely ভুলে তাই। গেছি। সেই কৌশিকদের, এই যে কৌশিকরা যে সিঁড়িটা পেয়েছে, সেই বাচ্চাগুলো কিন্তু ওই সিঁড়িটাও তাই, থেকে তাই, বঞ্চিত তাই। হবে তুমি যদি হোক না না করো। দল, আমার মতো করেই অনেক দল তৈরি হবে। কৌশিককে তো তুমি সিঁড়িটা দেখিয়ে দিয়েছো, ঠিক ঠিক আছে, ঠিক ঠিক ও এখন ওই সিঁড়ি দিয়ে হেঁটে উঁচু যেতে পারবে অনেক একটা জায়গায়। বড় মিস্টেক হয়ে যাচ্ছিল। তো সেটাকে ছেড়ো না আর কি। আমি ভেবেছিলাম হয়তো আমার দায়িত্ব শেষ হয়েছে। না 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 না, একদমই না। না গো, আমি একদম আবার থ্যাংক ইউ। মানে এখন আমার ভেতরে ওই ভাবনাটা আবার নতুন করে, ঠিকই তো ওই বাচ্চাটির কথাটা আমি এখন কী করে ভুলে যেতে পারি? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ওই বাচ্চাটির কথা ভুলে গেলে হবে না। ওই হাট্টিমা টিম ও হয়তো কোনোদিন স্কুলেই যায়নি, প্ল্যাটফর্মেই থাকে, বাট ও তো আমার ওই মিউজিকটা ওকে ইন্সপায়ার করেছিল, তাই তো করছিল। আমি একদম তোমাকে কথা দিলাম এই কাজ হয়তো আর কোনোদিনই বন্ধ হবে না। একদম, আমি জানি মানুষ তোমার ডাকুক। প্রচুর প্রচুর তোমাকে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হাঁটতে হয়। আমি দেখে এসেছি তুমি কোন ঘরে অ্যাকচুয়ালি রিহার্সাল করো, এবং ডেফিনেটলি তোমার অনেক প্রতিবন্ধকতা, কিন্তু তুমি একটা যে কাজটা করছো সেটা সোসাইটিতে থেকে যাবে সঞ্জয়। মানে সেটা সোসাইটি একটা সময় বা কোনো সময় এখনও বোধ হয় সে কোথাও তোমার কাছে কৃতজ্ঞ থাকবে অ্যাকচুয়ালি, আমার মনে হয়। এবং তোমরা নতুন গান করছো এই যে বাংলা হ্যাঁ, নিয়ে, কি গান এটা একটু বলবে? এই এর একটা মজা, আমি কিছুদিন আগেই একটি গান করেছি, বাঙালি লড়ে বাঙালি ঘরে, বাঙালি আজও দাদাগিরি করে। অনিলাবদা, মিউজিকের বাইরেও তো আমরা সাধারণ মানুষ, প্রতিনিয়ত আমাদের জীবনে অনেক ওঠাপড়া থাকে। এই গত কয়েক বছর ধরে, এটা কিছুটা পলিটিক্যাল হয়ে যাবে বললে, অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। গত কয়েক বছর ধরে না একটা বাজে ঘটনা, আমরা যারা বাঙালি, আমরা তো হয়তো সেই আক্ষরিক অর্থে সেই বাঙালি নই, জন্মসূত্রে হয়তো বাঙালি, মানে যে বাঙালির যে কৃষ্টি, যে কালচার, তার মধ্যে আমরা পড়ি না। কারণ আমার মনে হয় আমরা যারা, আমি অন্তত, এবং আমার মতো করে আমি যাদেরকে চিনি, তারা অন্যের ওই টিভি বা সিনেমার এফেক্ট আমাদের জীবনে রয়েছে। আমাদের কাছে সুকুমার রায়, না, আমি বলবো যে তুমি, আমি তোমাকে একটুখানি এই জায়গাটা রেকটিফাই করব। আছে বলবো না, আমি বলবো এটা করানো হয়েছে, এই হিন্দির আগ্রাসনটা চাপানো হয়েছে আমাদের উপর, আমাদের। সেটা হয়তো তুমি তোমার ওই জায়গা থেকে না দেখতে না, পাও, তাই হয়েছে, বলতে আমি পারো। বলতে কোনো দ্বিধা নেই। আমার মনে হচ্ছে সাডেনলি আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির পুরুষ এবং বাচ্চাদের ওপরেও হিন্দি গানের একটা বিশাল প্রভাব। আমি তো হিন্দি গানকে খারাপ বলবো না না, না, আমি হিন্দি গান নিয়েও মানে বক্তব্য নেই, বা আমি বলছি ভাষার মধ্যেও, আমি যদি দেখো ভাষা সবসময় অ্যাডাপ্ট করে, আমি তো আমার বাংলা ভাষার মধ্যে যদি 4টে হিন্দি শব্দও আলটিমেটলি যোগ হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বাঙালি কালচারের মধ্যে, বাঙালির ভাবনার মধ্যে, বাঙালির বেঁচে থাকায় অত্যন্ত ভীষণভাবে এই আগ্রাসনটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। মানে যেখানে ধরো আমি বলছি যে বাংলা টেলিভিশন চ্যানেলগুলোয় কন্টেন্ট ঠিক হয় বোম্বে থেকে, বাংলার FM স্টেশনগুলোয় বাঙালি গান বাজাতে দেওয়া হয় না। তো এখানে তো কোথাও একটা বাঙালি সংস্কৃতি। কথা বলি, কিছুদিন আগে আমাদের সিনেমা বেরিয়েছিল বাবার নাম গান্ধীজি, সারাদিনে কটা শো ছিল? অন্যান্য হিন্দি সিনেমার কটা শো ছিল? সেটাই বলছি, সাধারণ, সেটাই তো বলছি। খালি চোখে দেখেছি, খালি চোখে। যদি আমার সিনেমাটা, আমাদের ওই বাচ্চাদের সিনেমাটা না বেরোতো আমি বুঝতেই পারতাম না। সারাদিনে এমন সময় সিনেমার শো দিয়েছে যখন কিনা বাড়ির পুরুষরা কাজে যায়, মহিলারা। অ্যাবসলিউটলি সেটাই বক্তব্য। মানুষ তো সারাদিনে বিকেলবেলা একটা সিনেমা দেখতে যায়, এত তর্ক বিতর্ক হয়ে যাবে বিষয়টা নিয়ে, কিন্তু খুব সত্যি কথা বলছি, সাডেনলি 2-3 দিন পর সিনেমাটাকে সরিয়ে অন্য টাইমে নিয়ে চলে যাওয়া হলো। রিলিজের প্রথম 2-3 দিন 4 দিনের পর অন্য টাইমে নিয়ে চলে যাওয়া হলো। এগুলো কাদের হাতে আমি জানি না। আমি আমার জীবনে একটা ঘটনা বলি, এই গানটি করার কারণ হচ্ছে, আমি আমার মা বাবাকে নিয়ে উত্তরাখণ্ড গেছিলাম, কেদারনাথ, বদ্রীধাম, এগুলো একটু দেখাবো বলে। তো আমরা হরিদ্বারে গেছি, মনসা মন্দিরে হেঁটে উঠেছি, ওঠা নামা করাতে আমার মায়ের হাঁটুতে ব্যথা, একটু ডাক্তারখানায় গেছি। আমাদের এই বাংলা কথা শুনে ডাক্তারবাবু বলছে, বাঙ্গাল সে হো? হ্যাঁ। उधर रामनवमी का मिছিল क्यों नहीं निकलता? আমি না একদম অবাক হলাম
যে উনি আমাকে কেন বলছে, আমি তো কোনো পলিটিক্যাল পার্সন নই। তো আমি ওনাকে কোনো সদুত্তর দিতে পারলাম না। আমি খালি বললাম না না এখনও হয়, আমাদের ওখানে রামলীলা ময়দান থেকে এখনও বেরোয়। ওই ট্যুরেই ঘুরে যখন আমরা দিল্লি মানে ইন্ডিয়া গেট দেখে বাড়ি ফিরবো, অটোতে বসেছি, অটোওয়ালা বাংলা কথা শোনার পর আমরা জিজ্ঞেস করছে, এ আপ লোগোं का वो दीदी धरना क्यों लगाया। কে কী করেছে তার জন্য তাকে জিজ্ঞেস করুন, বা তার কথাটা আমি কি উত্তর দেব, উনি কেন করলেন। বাংলা কথা বললেই আমি ধর্না কেউ লাগিয়েছে তার কৈফিয়ত আমাকে দিতে হবে। ভেরি রিসেন্ট আমি ইন্ডিয়া গট ট্যালেন্টে গেছিলাম ডিসেম্বর 2025। আমি একটু ঠাকুর বিশ্বাসী, আমি পুরী মন্দিরে গেলাম উড়িষ্যায়, যে জীবনটা আবার নতুন করে শুরু হোক। যেমন বলছিলাম আজকে তো সেদিনকার তো শুধু আবেগ দিয়ে বাজিয়েছিলাম, এখন একটু অঙ্ক করে বাজাতে পারি। এবারেও আমাদের নিজেদের কম্পোজিশনই বাজিয়েছি। একটু ঠাকুরের কাছে গেছি, জগন্নাথ দেবের কাছে, যে আমাদের জীবনটা নতুন করে শুরু হোক। ওখান থেকে বেরিয়ে একটা জল বড়া বিক্রি করছিলেন, মন্দির থেকে বাইরে বেরিয়ে জল বড়া নিলাম, 100 টাকার নোট দিয়েছি, 60 টাকা হয়েছিল দুজনের। তো উনি আমাকে বললো খুচরো নেই, খুচরো দিন। তাই আমি বললাম তাহলে টাকাটা দিন, আমি একটা জলের বোতল কিনে আপনাকে দিচ্ছি। ওইটুকুনির মধ্যে ওনার রাগ চরমে উঠে গিয়ে আমাকে বলল আমি বাংলাদেশি, মারবো না তুমি, মানে ওদের ভাষায় বললো মারবো না বাংলাদেশি। আমি না ওকে কী উত্তর দেবো ভেবে পেলাম না। মানে আমি বাংলা বললাম বলে আমি বাংলাদেশি হয়ে গেলাম। আমি বাংলা বললাম বললে ওখানে আমাকে বলছে ধর্না কেন দিল। আমি বাংলা বললাম বললে আমাকে বলছে ওখানে রামনবমী মিছিল কেন বেরোতে দিল। আমি কে, বাংলা বলাটা তাহলে অপরাধ হয়ে যাচ্ছে। আমার মধ্যে কেন ভয় লাগতে শুরু হচ্ছিলো, মানে এই বিষয়গুলো নিয়ে আমি আর কোনো স্টেটে গিয়ে বাংলা বলবো কি। অথচ দেখো আমি যখন ইন্ডিয়া গট ট্যালেন্টে গেছিলাম বম্বেতে 2010-এ, আমি কিন্তু বাংলা ছড়া ছাড়িনি। চারিদিকে হিন্দি হিন্দি হিন্দি, আমি কিন্তু আমার বাংলা ছড়াটাকে প্রতিটা এপিসোডে করেছি। এর জন্য আমাকে কিন্তু সমাজের অন্য স্তরে বাঙালিদের থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এবং তারা কিন্তু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অনেকেই আছে, সাংবাদিকতার সঙ্গে যুক্ত অনেকে আছে। আমাকে বলেছে মানে আমরা আনন্দিত তুমি এই বাংলাটা ওখানে করেছো বলে। তা সেই বাংলাটাকে বলতে গিয়ে এখন আমি অন্য স্টেটে ভয় পাচ্ছি, আবার পাচ্ছি যদি কোনো প্রশ্ন করে, আবার যদি বাংলাদেশি বলে। এ দায়টা কার, কে নেবে আমি জানি না। এটা গভর্নমেন্ট, মানুষ, কে এর জন্য দায়ী আমি কিচ্ছু জানি না। আমি খালি বলবো আমার মনে হয় কোথাও না কোথাও বাংলা কথা বা বাংলা ভাষা বললে একটু আধটু হয়তো বিপদের মুখে পড়তে হতে পারে। হয়তো আমি পড়েছি বলে বললাম, অন্যরা পড়বে কিনা আমি জানি না, বাট এটা বড় সত্যি কথা। আর এই কারণেই এই গানটা করেছিলাম, বাঙালি লড়ে বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। খেলায় মেঘদূতটা বোধহয় এই মানে হ্যাঁ মেঘদূত রায় চৌধুরী। অ্যাকচুয়ালি গানটা আমি একটা সিসিউ ফেস্টিভ্যালে করেছিলাম, ওদেরই একটা ইভেন্ট। তো তখন একটা রিকোয়েস্ট করেছিলাম, এইটা ভাবনার মধ্যে রয়েছে একটা লড়াই, তো আমি তো এটা আমি মিউজিশিয়ান, আমার গানের মাধ্যমেই আমি এটা বার্তাটা দেব। তো খেলায় বাঙালি, কাব্যে বাঙালি, বাঙালি যুদ্ধ ক্ষেত্রে বোঝাপড়া হোক সমানে সমানে, এই বাঙালি জানে না হারতে। এই বাঙালি যা ভাবে আজ অন্যরা ভাবে পরে, নেতৃত্বে সদা শীর্ষে তবু বড়াই নাহি করে। এই ভাবনা দিয়েই গানটা। তো ভাই মেঘদূত এবং তার টিম, তাদের সহযোগিতাতেই এইটা মিউজিক ভিডিও হয়, নাহলে এটা ভাবনাতেই রয়ে যেত। কারণ এগুলো করতে টাকা পয়সা লাগে, সেই টাকা পয়সার সেই ক্ষমতাটা আপাতত আমার নেই। মানে করলে তাহলে আরেকটা দিক অফ হয়ে যায়। তো হয়েছে। এবং শুধু তাই নয়, মেঘদূত সম্বন্ধে আরেকটা কথা বলে রাখি, জীবনে অনেক রকমের মানুষ আসা যাওয়া করে, মেঘদূতও তাই। ভেরি রিসেন্ট ওদের এই ব্লুপার হাউস স্টুডিও ওপেনিংয়ে আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা এসেছিলাম, একটা ছোট্ট পারফরমেন্স হয়েছে। আমাদের দলের একটি বাচ্চা কোনো একটা বিশেষ সাবজেক্ট নিয়ে পড়তে চেয়েছিল, ওকে আবদার করেছিল, এবং ও সেই সুযোগটা করে দিয়েছে। কে করে? কেউ পড়তে চাইছে, আমি যেমন কাউকে বাঁচাতে চাইছি সুস্থভাবে বাঁচার, কেউ পড়তে চাইছে তার দায়িত্বটাও করে দিল। এই যে 20 বছরে ধরো এই বাচ্চাটা পড়ার সুযোগ পেলো থ্রু মানে এই মিউজিকই তো পেলো, হ্যাঁ, বা তোমার এই গ্রুপের মাধ্যমেই পেলো। এই 20 বছরে ট্যাংরা,
তপসিয়া বা এই ধাপার অঞ্চলটায় কতটা বদলাতে পারলো তোমার মিউজিক? আমি না মানে এই বিষয়টা বললে, এতদিন ধরে যখন কাজ করছিলাম 2004-05 পর থেকে কেউ কিন্তু তেমন গুরুত্ব দেয়নি। 2010 ইন্ডিয়া গট ট্যালেন্টের পর কিন্তু ছবিটাই পাল্টে যায়, পোস্টার, ব্যানার, প্রচার, তাতে আমাদের পরিচিতিটা বেড়েছে, তাতে আমাদের দলের ছেলেরা এখনও ভালো আছে, অন্যরা অনেকেই শিখতে এসেছে। না হলে এই জেনারেশনটাকেও পেতাম না, তাহলে তো ওই 10-11 জনেই আবদ্ধ থাকতো। আজকে প্রায় সব মিলালে প্রায় 38-39 জন, আচ্ছা এত বড় দল, আচ্ছা। এবং সবাই এই মিউজিকের সঙ্গেই যুক্ত। আমাদের স্টেজ পারফরমেন্সে এত লোককে জায়গা দেওয়া যাবে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অল্টারনেটিভভাবে আমার যখনই জায়গা দরকার পড়ছে একটু আয়তো চলে আসছে। তারা মিউজিকের সাথে এখনও যুক্ত এবং তারা ভালো আছে, সমাজ এদেরকে মেনে নিয়েছে। তার মানে এই প্রায় 40 জনের মতন বাচ্চা যারা কিন্তু এই এই অঞ্চলগুলোতে যে সমস্ত প্রলোভনগুলো থাকে এবং যে সমস্ত যেভাবে ওদের এই বাচ্চাগুলোকে ইউজ করা হয় তার থেকে দূরে রয়েছে at least। ওরা বুঝতে শিখে গেছে। ওই যে বললাম না, এদের পিঠ চাপড়ে যতদিনই সমাজের অন্য শ্রেণীর মানুষ এদের পিঠ চাপড়ে দিয়েছে, যারা ওদেরকে ফরমাইশির জন্য কাজে লাগাতেন, সেই জায়গায় যদি ওরা ভালোবাসাটা পায়, একটা ফুলের তোড়া পায়, একটা মোমেন্টও পায়, সেই মানুষটার বাড়িতে তার বাবা কিন্তু তার পকেটে টাকা আছে। আমার বাবা আজ পর্যন্ত জানে না আমার পকেটে টাকা আছে কি না। আমি যেদিনকার মোমেন্টটা নিয়ে বাড়িতে যাই, বাবা এখনও ওটা দেখে, দেখে এরা কোথায় গেছিলি, আচ্ছা আবার কবে যাবি, এই দুটো কথাই বলে। কোথায় গেছিলি, আবার কবে যাবি। ওদেরও তাই। হ্যাঁ, ওদেরকে একটা সমস্যা কি, দূরদৃষ্টিটা তো সবার সমান হয় না। আমি যেমন অনেক ঠকেছি, অনেক রকম দেখা হয়েছে, তাই তো ওদেরও তৈরি হচ্ছে, হয়তো সময় লাগবে। আর খুব সাধারণ পরিবারের তো আমরা সবাই, ওরা আমাদের থেকেও অতি সাধারণ। ওদেরকে কাজে যেতে হয়, মিউজিকটা ওদের ভালো লাগা ভালোবাসার জিনিস হলেও বেঁচে থাকার জন্য, আর ওই মানে বলবো না সারভাইভ করার জন্য, কিছুটা শখ পূরণ করার জন্য ওদেরকে কাজটা করতে হয়। তাদের মধ্যে কেউ কেউ এখন এই জেনারেশনটা পুরোটাই পড়াশোনা করছে, এর থেকে বড় পাওনা আর কি। ওরা লেখাপড়া করছে, বাবা মারা সচেতন হয়েছে, বাচ্চারা আর অন্য পথে মানে গেলেও সেইভাবে কেউ আর খারাপ হওয়ার সুযোগটা কারণ নেই। মানে জানতে পারলেই তাদেরকে ফিরিয়ে আনার একটা মানসিকতা তৈরি হয়েছে। যদিও তেমন কোনো ঘটনা ঘটছে না, ভালোই আছি। এই গত কয়েক বছর আমরা ভালো আছি। মিউজিকটাই আমাদেরকে এইভাবে এক জায়গায় ভালো রেখেছে। নাহলে তো আমরা কোনো অমুক দাদার পেছনে ঘুরতাম না। অমুক দাদা গাড়ি থেকে নামলে তার পেছনে ঘুরতে হতো আমাদের। আজকে আমাদের কাউকে সেটা করতে হয় না। আমাদের বাচ্চাদের এখন একটা কনফিডেন্ট লেভেল এমন জায়গায়, বাদ দাও তো, কালকেই আমাদের টিভিতে দেখালে আবার আমাদেরকেই মানে ওদের এখন এই ভাবনাটা চলে এসছে যে আমরা এটা করছি, আমাদের একটা সুযোগ আছে, আমি এদেরকে ওভারল্যাপ করে সরাসরি অমুক জায়গায় যেতে পারবো। তোমার তুমি কোনোভাবে আক্রমণের মুখে পড়োনি যে এই এত বাচ্চাকে তুমি যে এদের যে যে ফোর্সটা দরকার হয় সেটা থেকে তুমি সরিয়ে আনছো, তুমি তাদের একটা জীবনের একটা মূল স্রোতে ফেরাবার চেষ্টা করছো? উল্টোটা হয়েছে। উল্টোটা হয়েছে। আমার বন্ধুরাও তো আমাকে সাপোর্ট করে, তৎকালীন যারা দায়িত্বে ছিলেন অঞ্চলের পলিটিক্যালি, তারাও সাপোর্ট করেছেন। আমি সাপোর্টটা পেয়েছি, উল্টোটা হয়েছে। হ্যাঁ, সাময়িক ব্যক্তিগত কারোর একটু ব্যাপার থাকতে পারে, ওইটুকু বাদ দিলে এর উল্টোটা হয়েছে। আমি সবসময় অঞ্চল থেকে সাপোর্টটাই পেয়েছি, এই বাচ্চাদের জন্যই সাপোর্টটা পেয়েছি। আবার বলছি, সেই সময় তৎকালীন যারা দায়িত্বে ছিলেন অঞ্চলে, তারা সকলেই সাপোর্ট করেছে। নাহলে আমার এই ধাপায় অঞ্চলে এই স্কুলটা, যেটা আমি স্কুল, তুমি গেছিলে যেখানে, সেই স্কুলটা আজও অক্ষত রয়েছে। এত দুমদাম করে বাজনা করার পরেও আশেপাশের অঞ্চলে মানুষ যদি সাপোর্ট না করতো, আজও স্কুলটা রয়েছে। স্কুলের সেই কালচারটাই রেগুলার বেসিক্সেই হয়, অ্যাক্টিভিটিটা সেইভাবেই হয়। আর সত্যি বলছি, মিউজিক আমাদেরকে আমাদেরই পাড়ায়, আমাদেরই অঞ্চলে, আমাদেরই সেকশনের মানুষের কাছে আরেকটু সম্মানীয় জায়গায় রেখে দিয়েছে। ভালো সেটা, নিজেদের লোকের থেকে সাপোর্ট অ্যান্ড ভালোবাসাটা পেয়েছে, উল্টোটা হয়নি। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কথা। মানে এই সোসাইটিতে ভালোর দিকও তো অনেক কিছুই রয়েছে, একদম। সেটাই আমাদের অনেক সময় অ্যাকসেপ্ট করতে হয় এবং অ্যাকসেপ্ট করা উচিত আর কি আমাদের। তো থ্যাংক ইউ সো মাচ সঞ্জয়, অনেক গল্প হলো, অনেক দিন পর গল্প হলো তোমার সঙ্গে, এবং চাইবো আগামী দিনে আরও ভালো করা, আরও নতুন নতুন ছেলেরা তোমার কাছে ওই ছাতাটা পাক, হ্যাঁ, সেই আশ্রয়টা পাক, এবং
তারা তাদের জীবনে এগিয়ে যাক। এই যে যে ভালো সমাজটার কথা তুমি স্বপ্ন দেখো, আমরা সবাই স্বপ্ন দেখি, সেটা চলতে থাকুক তোমার হাত ধরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি আবার কথা দিলাম, তুমি আজকে আমাকে আবার একটা দিক দেখিয়ে দিলে। সত্যি তো এই বাচ্চাটা কোনো দোষ নেই, ও আমাকে দেখেই তো ইন্সপায়ার। আমি ওর জন্য আবার ভাববো, আবার ওই দিন ভাই, আমি ওই মিউজিকটাই করবো। ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।